আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা। কেমন আছো সবাই? সবাই আশা করি সবাই ভালো আছো। আমাকে একটু কমেন্টেও জানাতে পারো যে সবাই ভালো আছে কিনা। কমেন্টে এটা জানানোর সাথে সাথে এই গ্রুপে তোমাদের যে সকল বন্ধুবান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারাই আছে সবাইকে একটু মেনশন করে দাও এবং তাদেরকে জানিয়ে দাও আজকের ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। আজকে এইখানে একটা স্লাইড মিস্টেক আছে, এটা ভেক্টর পর্ব 10 হবে। আজকে আমরা ভেক্টরের 10 নম্বর পর্বে এসেছি। 10, এটা ভেক্টর পর্ব 10, ভেক্টর পর্ব 10। ওকে, একটু লিখে নাও। আজকে আমরা পড়ব ভেক্টর পর্ব 10। পর্ব 10-এ আমরা আজকে ভেক্টরের বিভাজন সম্পর্কে জানব। গত ক্লাসে আমরা শিখেছিলাম নদী নৌকা, এবং নদী নৌকা দিয়ে তোমাদের অনেক প্রবলেম আমি সলভ করিয়েছি। ওকে, সো আমি একটু সবাইকে মেনশন করে দিই, কারণ সবার নোটিফিকেশন না গেলে আবার লাইভে আসে না। সো আমি একটু সবাইকে মেনশন করে দিই। তোমরাও তোমাদের যে সকল বন্ধুরা লাইভে আছে, মানে আছে এই গ্রুপে আছে, তাদেরকে মেনশন করো। হোয়াট ইজ মাই গ্রুপ? এই যে আমাদের গ্রুপ। কিরে, ও সরি, আচ্ছা, এই যে আমি সবাইকে মেনশন করে জানিয়ে দিই যে লাইভটা শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, তাদেরকে মেনশন করো। হোয়াট ইজ মাই গ্রুপ? এই যে আমাদের গ্রুপ। ভাই কি খবর? আলহামদুলিল্লাহ ভাই, ভালো খবর। ওকে, আচ্ছা, আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে আন্ডা বাচ্চারা? কমেন্টে একটু জানাও। আমি কি ঠিক গ্রুপে লাইভ শুরু করেছি? তাহলে আমি কই? নিজে দেখতে পাচ্ছি না কেন? ওকে, গ্রুপে লাইভ শুরু করেছি, তাহলে আমি কই? ওকে, ঠিক আছে। ওকে, তো সবাই কে একজন অ্যাংরি রিয়েক্ট দিচ্ছে কেন? অ্যাংরি রিয়েক্ট দেওয়ার কারণ কি? ওকে, আচ্ছা, তোমাদেরকে আন্ডা বাচ্চা বলছি দেখে তোমাদের কষ্ট লাগে? দেখো, আমি হচ্ছে তোমাদের টিচার, আর টিচারের কাছে শিক্ষার্থী অলওয়েজ আন্ডা বাচ্চাই থাকে। হ্যাঁ, সো তোমরা অলওয়েজ আমার কাছে আন্ডা বাচ্চাই থাকবা, আজীবনই আন্ডা বাচ্চাই থাকবা। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তোমরা একটু সবাইকে মেনশন করে দাও। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমাকে একটু এটুকু জানাও যে নদী নৌকার সবগুলো টপিক তোমাদের কাছে ক্লিয়ার কিনা, নদী নৌকা অল ক্লিয়ার কিনা। একদম বেসিক কনসেপ্ট থেকে কিন্তু তোমাদেরকে বুঝাইছি। বলো, পড়ানো হয়েছে? নদী নৌকা ক্লিয়ার? নদী নৌকা অল ক্লিয়ার? একটু কমেন্টে জানাও নদী নৌকা ক্লিয়ার কিনা। আর অ্যাকচুয়ালি শনিবার আমি ঢাকার বাইরে থেকে আসাতে শরীরটা খুব উইক হয়ে গিয়েছিল, মানে ক্লাসটা যদি নিতামও খুব এনার্জি দিয়ে নিতে পারতাম না। ফলশ্রুতিতে হয়তো বা তোমরা বুঝতে পারতে না, একটু কম বুঝতা, এই কারণে ভাবলাম যে ক্লাসটা সোমবার নেই। আচ্ছা, তো ওকে, সো আমার কয়েকজন আন্ডা বাচ্চা রেসপন্স করেছে, তারা বলেছে নো প্রবলেম। আচ্ছা, নদী নৌকা কি পড়েছো? যে কয়টা এইচডাব্লিউ দিয়েছিলাম করেছিলে? কিছু এইচডাব্লিউ তোমাদেরকে দিয়েছিলাম আন্ডু বাচ্চুস, তো দেখি। আচ্ছা, ক্লিয়ার শ্যাম্পু, বোট রিভার ক্লিয়ার। ওকে, দুই একটা ম্যাথ করান, আর দুই একটা, সব ম্যাথ তো শেষ বোট রিভারের, আর দুই একটা কি করাবো? তোমরা একটু টেস্ট পেপার খুলবা, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক খুলবা, কিংবা আইআইটির কোয়েশ্চেন ব্যাংক খুলো, রিভার বোটের দেখবা সব প্রবলেম শেষ। ওকে, রিভার বোটের আইআইটি না, আইআইটিটা বেশি বলে ফেলছি আসলে, কারণ আইআইটি আসলে আমাদের সিলেবাসের সাথে অনেক কিছু মিল নাই, তো ওইখানে আর অনেক কিছু অ্যাড হইতে পারে। বাট এই আমাদের সিলেবাসের মধ্যে যতটুকু আছে, বুয়েট বলো, রুয়েট বলো, কুয়েট বলো, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, তোমার এইচএসসি এক্সাম, এর জন্য যা যা দরকার রিভার বোটের সব পুরিয়ে ফেলছি অলরেডি। আচ্ছা, তারপরে যারা বুঝবা না একটু আর্কাইভ ক্লাস করবা, দেখবা সব ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের তো প্রিমিয়াম আর্কাইভ ক্লাস দিছি আমি।
আচ্ছা, তো আমরা শুরু করি ক্লাসটা। হ্যাঁ, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস শুরু করার আগে একটু জানিয়ে রাখি যে আমাদের এই কোর্সে আমরা ভেক্টরের উপর 16টার মতো ক্লাস নিব। 16-17টা হবে, যেহেতু 1 ঘন্টা করে, এই কারণে ক্লাস সংখ্যা বেশি। ওকে, সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। বাট বাকি অধ্যায়গুলো যেহেতু আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে পড়াবো, সেহেতু বাকি অধ্যায়গুলো এত বড় মানে এত লেংদি হবে না। তোমরা যেহেতু মাত্র ফার্স্ট ইয়ার শুরু করো না, এই কারণে তোমাদেরকে একটু আস্তে ধীরে পড়াচ্ছি। একটা জিনিস আমি পড়িয়ে দিলাম, তোমাদের তো হজম করতে হবে, তাই না? তুমি যদি হজম না করতে পারো তাহলে তো হবে না। সেই হজম করার জন্য কিন্তু আমি তোমাদেরকে একটু আস্তে ধীরে পড়াচ্ছি। সানজিদে আসমিন বলেছে নদী নৌকা কঠিন লাগে। তুমি প্রথম ক্লাসটা আগে দেখবা নদী নৌকার, এরপর দেখবা সব সহজ হয়ে গেছে। অথবা আর্কাইভ ক্লাসটা দেখো নদী নৌকার, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একজন বলছে ভাই প্র্যাকটিস শিটে অনেক ভুল আছে। মাত্র নতুন প্র্যাকটিস শিট তো একটু ভুল থাকবেই, অ্যাডজাস্ট করে নিও একটু ভুল। আমিও চেষ্টা করতেছি ভুলগুলো কারেক্ট করার। আচ্ছা ভাই, আচ্ছা স্যার আমাদের প্র্যাকটিস শিটগুলো একটু রঙিন কালার বাদ দিলে ভালো হয়। আচ্ছা, আমি রঙিন কালার বাদ দিয়ে করব নেক্সট প্র্যাকটিস শিটগুলো। আচ্ছা রেডি, তো আমরা শুরু করি। তো আজকে পর্ব 10-এ আমরা যেটা পড়ব তার নাম হচ্ছে ভেক্টর বিভাজন। আচ্ছা, ইতিমধ্যে আমরা ভেক্টরের যোগ পড়েছি। কেউ একজন বলো তো, ভেক্টরের যোগ যে পড়লা, ভেক্টর যোগ কি বীজগণিত মেনে চলে বলো তো? ভেক্টর যোগ আমরা কিভাবে করি? মনে করো একটা ভেক্টরের মান 10, ধরো আমি বললাম এটা হচ্ছে একটা ভেক্টর যার মান 10, এটা হচ্ছে আরেকটা ভেক্টর যার মান 2। তা আমি যদি বলি এদেরকে যোগ করো, এই ভেক্টর দ্বয়কে যোগ করো, এদের ফলাফলটা কি হবে কেউ বলতে পারবা? যোগ করলে কি 10 যোগ 2 12 হবে? একটু কমেন্টে বলো তো দেখি। এদের যোগফল কি এটা হচ্ছে 10 যোগ 2 যদি করি এটা কি 12 হবে? এটা যারা বলবা তারা কিন্তু বোকা, তারা গাছ বলদ। এটা হবে না, কারণ আমরা বারবার বলেছি ভেক্টর যোগ বীজগণিত মেনে চলে না, এটা মেনে চলে জ্যামিতি। আমার এদের যোগ মানে লব্ধি বোঝায়। তাহলে এই দুইটার লব্ধি বের করতে হলে অবশ্যই এই দুইটার মধ্যবর্তী কোণও জানতে হবে। আলফা জানলে আমরা লব্ধি সূত্র দিয়ে এদের মধ্যে ক্রিয়াশীল মানে এই দুইটার লব্ধি হিসাব করতে পারবো। তো ভেক্টর যোগ আমরা পড়েছি, ভেক্টর বিয়োগও আমরা পড়েছি। ভেক্টর বিয়োগ মানে উল্টিয়ে যোগ, নতুন কিছু না। সাপোজ ধরো একটা ভেক্টর, এটা এ, এটার মান 2, এ হচ্ছে আরেকটা ভেক্টর, এটা বি, এটার মান হচ্ছে 3, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। আমি বললাম এদের বিয়োগ মানে আর এর মান এবং দিক বের করে, যে এ মাইনাস বি, এটাই তো ভেক্টর বিয়োগ বোঝায়। তো ভেক্টর বিয়োগ কিন্তু নতুন কিছু না, এটা বারবার বলছি, আবারও বলবো। আমরা যখন আপেক্ষিক বেগ পড়বো এটা আবারও বুঝাবো। বাট এটা কিন্তু ভেক্টর বিয়োগ বলতে নতুন কিছু না, এটা মানে হলো এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি, আর কিছুই না। এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি। এই যে এটা হচ্ছে এ ভেক্টর, আর বি কে যদি আমরা উল্টিয়ে দেই এটা হবে মাইনাস বি ভেক্টর, মান কিন্তু এটা 3ই থাকবে। তাহলে এই এ ভেক্টর এবং এই যে মাইনাস বি ভেক্টর এদের লব্ধি, তাহলে এই যে 2 আর 3 এর লব্ধি মধ্যবর্তী কোণ হবে 120, আর কিছুই না, আর কিছুই না। তো আমরা এটাকে বলি ভেক্টর যোগ, এটাকে বলি ভেক্টর বিয়োগ। তো ভেক্টর যোগ পড়েছি, ভেক্টর বিয়োগ পড়েছি, ভেক্টরের গুণ এখনো পড়ি নাই। ভেক্টরের গুণ পড়ার আগে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভেক্টর বিভাজন। এখন আমরা একটা ভেক্টরকে অনেকগুলো ভেক্টরে ভাগ করব। দেখো ভাই, ইতিমধ্যে তুমি যেটা পড়েছো সেটা হলো দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা এ আর একটা বি। তুমি বের করেছো এবং মধ্যবর্তী কোণ আলফা দেওয়া আছে। তুমি এই দুইজনের মিলিত যেটা মানে যেটাকে আমরা বলি লব্ধি বা রেজাল্টেন্ট, সেটা তুমি বের করেছো। রেজাল্টেন্টটা কি? সামান্তরিকের কর্ণ বরাবর, এটা হচ্ছে আর। এবং এই আর এর মান আমরা বের করতে পারি √অফ পি স্কোয়ার মানে এ স্কোয়ার, কিউ স্কোয়ার মানে বি স্কোয়ার, 2ab cos আলফা। এইভাবে আমরা লব্ধির মান বের করতে পারি। আবার লব্ধির দিকও বের করতে পারি কিভাবে? যে আমরা ধরে নেই লব্ধিটি এ এর সাথে থিটা কোণে আছে, তাহলে আমরা জেনেছি যার সাথে থিটা টেন থিটা সে নিচে সিঙ্গেল মানে একা, এ একা, বি সাইন আলফা প্লাস বি কজ আলফা। এই যে এই সূত্রগুলি দিয়ে আমরা যেটা করছি, যে দুইটা ভেক্টর দিয়ে দিছে তাদেরকে মিলিয়ে লব্ধি বের করতে পেরেছি। এটা শিখছিলাম সেই প্রথম দিকের ক্লাসে। এরপরে আমরা যেটা শিখলাম লাস্ট ক্লাসগুলোতে, যে একটা পয়েন্টে যদি অনেকগুলো ভেক্টর থাকে এই যে এরকম, তাদের লব্ধি কেমনে বের করে? লম্বাংশ উপপাদ্য দিয়ে, তাই না? সবগুলো ভেক্টরকে আল্লাহর ওয়াস্তে এক্স অক্ষ ওয়াই অক্ষে ভাগ করে দিব।
যেদিকে থিটা ওইদিকে কস, মনে আছে তো লম্ব বিক্ষেপ, যেদিকে থিটা ওইদিকে কস, লম্ব দিকে সাইন, এভাবে কস 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 সাইন 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 সাইনে ভাগ করে দিম, করার পরে এগুলা যোগ করে পাবো এক্স অক্ষে সবগুলোর সমষ্টি, এগুলা যোগ করে পাবো ওয়াই অক্ষে সবগুলোর সমষ্টি, এরপরে এদের লব্ধি বের করব। সেইভাবে আমরা একাধিক ভেক্টরের লব্ধি বের করা শিখেছি। 2টা দিয়ে লব্ধি বের করা শিখছি, 100টা দিয়েও লব্ধি বের করা শিখছি, অঙ্ক করছি। তা আজকে ঠিক তার উল্টাটা করব। মানে এখন আমাদের হাতে একটা ভেক্টর দেয়া থাকবে, এটাকে অনেকগুলো অংশে ভাগ করব। কথা কি ক্লিয়ার? কথা বুঝছো? এতদিন আমরা কি করলাম, যে অনেকগুলো যোগ করে একটা পেয়েছি, এবারে একটাকে ভেঙে অনেকগুলো ভেক্টর পাবো। একটা মূল ভেক্টর দেয়া থাকবে, সেটাকে ভেঙে 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 অনেকগুলো ভেক্টর পাবো। এই যে অনেকগুলো ভেক্টর পাবো, এটার নাম হচ্ছে উপাংশ, ভেক্টরের উপাংশ। আর এই ঘটনাকে বলা হয় ভেক্টরের বিভাজন। বিভাজন, ওকে? সো কাছে, হ্যাঁ, তো একাধিক ভেক্টরে বিভাজন, এই জিনিসটা আমরা একটু জেনে নিই। দেখো আল্লাহর রাস্তে, এই হচ্ছে আমাদের একটা ভেক্টর, দেখো এই হচ্ছে আমাদের একটা ভেক্টর, ওকে? এই ভেক্টরটাকে আমি ভাগ করব, এই ভেক্টরটাকে আমরা ভাগ করব। দেখো এই ভেক্টরটাকে বিভিন্ন দিকে আমরা ভাগ করব, এই যে একাধিক ভেক্টরে বিভাজন। তো মনে রাখবা, মূলত এই ভেক্টরটাকে তুমি যে কোনো দিকে, তোমার মনের খুশি মতো যে কোনো দিকে ভাগ করতে পারো। যেমন ধরো এই ভেক্টরটা, এটা হচ্ছে মূল ভেক্টর। ভাই আমরা জানি এই মূল ভেক্টর অনেকগুলো ভেক্টরের সমন্বয়ে গঠিত হতে পারে, পারে না? যেমন দেখো আমি যদি বলি এই মূল ভেক্টরটা এই ভেক্টর আর এই ভেক্টরের সমন্বয়ে গঠিত হয়েছে, এটা কি কোনো পাপ হবে বলো তো? এটা বলা, এটা কিন্তু কোনো পাপ হবে না, কারণ আমরা জানি যে এই যে এই 1 নাম্বার বাহু, এটা 2 নাম্বার বাহু, ত্রিভুজের 2 বাহু যদি এইভাবে থাকে, একজনের পিছে আরেকজন লেগে থাকে, তাহলে তৃতীয় বাহুটি হবে তাদের লব্ধি। তাহলে এই সবুজটা এই 2টা নীলের লব্ধি বলা যায়। এবার তুমি বললা ভাইয়া আপনি মিথ্যা কথা বলছেন, আমি বলতে চাই এই সবুজটা হচ্ছে এই বাহু আর এই বাহুর লব্ধি। এটাও হয়, দেখো তো, এটাও তো কোনো পাপ হয় নাই। আমরা দেখতে পাচ্ছি যে গোলাপি, এই গোলাপি 1, এই গোলাপি 2, তাহলে দেখো দ্বিতীয়টার পিছে প্রথমটা লাইগা আছে, তাহলে এদেরকে এই যে 1 আর 2কে যে সংযোগ করে সবুজ লাইনটা, এটা হবে এদের লব্ধি। আরেকজন এসে বললো ভাইয়া আমি চাই যে আমি বলতে চাই যে এই গোলাপি 2 জনের লব্ধি এটা না, আমি বলতে চাই যে এইটা আর এইটার লব্ধি হচ্ছে সবুজটা। তাও সম্ভব, কারণ আমরা জানি এই যে পরপর 2টা বাহু যদি এভাবে থাকে, তাহলে তৃতীয় বাহুটা হবে তাদের লব্ধি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভেক্টরকে তুমি চাইলে অসংখ্য, আচ্ছা দেখো এই যে একটা ভেক্টরকে তুমি চাইলে অসংখ্য উপায়ে তৈরি করতে পারো, পারো না? তুমি এই গোলাপি 1, 2 দিয়ে তৈরি করতে পারো, তুমি এই মাটিয়া কালার 1, 2 দিয়ে তৈরি করতে পারো, তুমি ব্লু কালার 1, 2 দিয়ে তৈরি করতে পারো। এটা মানে বোঝায় একটা ভেক্টরকে তুমি চাইলে অসংখ্য দিকে ভাগ করতে পারো। এই ভাগকৃত অংশগুলোকে বলা হয় ভেক্টরের উপাংশ। কথা কি বুঝছো? একটা ভেক্টরকে তুমি চাইলে তোমার সুবিধা অনুযায়ী, এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা উপাংশে ভাগ করব? আমাদের অঙ্ক করার সুবিধার্থে, আমাদের কিছু জিনিস বোঝার সুবিধার্থে উপাংশে ভাগ করতে হবে। তাহলে একটা ভেক্টরকে লিখে ফেলো, একটা ভেক্টরকে চাইলে যে কোনো দিকে ভাগ করা সম্ভব। একটা ভেক্টরকে চাইলে যে কোনো দিকে ভাগ করা সম্ভব, যে কোনো দিকে ভাগ করা সম্ভব। ঠিক আছে, এই ভাগকৃত অংশগুলোকে বলা হয়, এই ভাগকৃত, এই যে ভাগ করে যেগুলো পেলা অংশগুলোকে বলা হয় মূল ভেক্টরের উপাংশ। অংশগুলোকে বলা হয় মূল ভেক্টরের উপাংশ। মূল ভেক্টরের উপাংশ। অর্থাৎ লিখে নাও, এই লাইনগুলো গুরুত্বপূর্ণ। অর্থাৎকে আমি আর্থাৎ লিখে দিচ্ছি, আমি আবার বুঝাচ্ছি, সমস্যা নেই, লিখো আগে। অর্থাৎ উপাংশগুলোর লব্ধি বের করলে,
আমরা মূল ভেক্টরটি পাবো। আরে অর্থাৎ বানান এত ভুল লিখতেছি কেন? অর্থাৎ উপাংশগুলোর লব্ধি বের করলে, উপাংশগুলোর লব্ধি বের করলে আমরা মূল ভেক্টরটি পাবো। আমরা মূল ভেক্টরটি পাবো। এটা এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, লিখো, এটা লিখো, এরপর আবার বুঝাই, নো প্রবলেম। একবার না বুঝিলে বুঝাবো শতবার। লিখো, অর্থাৎ উপাংশগুলোকে যদি আমরা আবার উপাংশগুলো দিয়ে যদি লব্ধি করি, তাহলে আবার আমরা এই মূল হচ্ছে এই সবুজটা পাবো। এই জিনিসটাকে আবারও ক্লিয়ার করি, দেখো যারা বুঝতেছো না, এখানে আগে এই সাদা লাইনটা লিখো, এরপর আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, বুঝে যাবা। একবার না বুঝলে 100 বার বুঝাবো, সমস্যা নেই। এটাকে লিখো, একটা ভেক্টরকে তুমি চাইলে তোমার সুবিধা অনুযায়ী, ইট ডিপেন্ডস অন ইউ। ওকে, ইউ অ্যান্ড ম্যাথ যেটা দিব ওটার উপর নির্ভর করবে। তোমার সুবিধা অনুযায়ী যে কোনো দিকে তুমি উপাংশে ভাগ করতে পারবা, মানে বিভাজিত করতে পারবা। এই বিভাজিত অংশগুলোকে বলা হয় মূল ভেক্টরের উপাংশ, উপ অংশ, ক্ষুদ্র অংশ। ওকে, তো অর্থাৎ এই উপাংশগুলোকে যদি তুমি লব্ধি করো, এই উপাংশগুলোর লব্ধি করো, তাহলে আবার তুমি মূল ভেক্টরটা ফিরে পাবা। কথা বুঝছি? লিখছো? এই লাইনটা লিখছো। এবার দেখো এটা হচ্ছে আমার সেই মূল ভেক্টর। এটা মনে করো একটা মূল ভেক্টর। ওকে, সো এটাকে তুমি উপাংশে ভাগ করবা। কারণ তুমি যে কোনো দিকে চাইলে উপাংশে ভাগ করতে পারো। আমার মন চাইছে আমি এটারে এই দিকে ভাগ করতে চাই। ওকে, ভাগ করতে চাই মানে এটার একটা বিভাজিত অংশ এই দিকে কত সেটা আমি জানতে চাই। এখন এই জিনিসটা ফুলফিল করতে হবে। ব্যাপারটা বুঝো, কিভাবে ফুলফিল করবা। ধরো এটার একটা বিভাজিত অংশ, এটা আমরা জানি কি বিভাজিত অংশ যদি লব্ধি বানাই তাহলে মূল জিনিসটা ফিরে পাবো। তাহলে বিভাজিত অংশ চাইলে তুমি একটা না, তোমার মিনিমাম 2টা বের করতে হবে, কারণ লব্ধি তো মিনিমাম 2টার হবে, তাই না? সো একটা অংশ যদি এটা হয়, আরেকটা অংশ কোনটা? আরেকটা বিভাজিত অংশ হচ্ছে এই যে এইটা। কারণ আমরা জানি এই 2টার লব্ধি হবে সবুজটা। তো আমরা ত্রিভুজ বিধি অনুযায়ী জানি না যে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুতে যুক্ত থাকলে ত্রিভুজের যে তৃতীয় বাহুটি আছে, এই যে প্রথমটার পাদবিন্দু থেকে দ্বিতীয়টার শীর্ষবিন্দু পর্যন্ত এই যে সবুজ লাইন যেটা, এটা হবে এদের লব্ধি। এই যে এই দুজনের লব্ধি, তাহলে এটা এই দুজনের লব্ধি হচ্ছে, তার মানে এই সবুজ লাইনটা এই 2টার লব্ধি হচ্ছে। তাহলে এই 2টা হচ্ছে সবুজের 2টা উপাংশ। তোমার যদি মন চায় ভাই আমি সামান্তরিক দিয়ে বুঝতে চাই, সামান্তরিক সূত্র মানে কি? কর্ণটা হবে লব্ধি। তাহলে এই যে 2টা সাদা বাহু, এদের দ্বারা সামান্তরিক অঙ্কন করো। কেমনে আঁকবা? প্যারালাল নিবা। প্যারালাল কেমনে নেয়? এই যে এটার প্যারালাল নাও, বা এই যে এই সাদাটার প্যারালাল নাও। এই যে এটার প্যারালাল নিলাম, প্যারালাল, এবং এটার প্যারালাল নিব, এই যে প্যারালাল। এই হলো সামান্তরিক, মোটামুটি সামান্তরিক হয়েছে। এবং এই যে কর্ণটা হচ্ছে এদের লব্ধি। অর্থাৎ এই কর্ণকে ভাঙলে তুমি এই 2টা পাবা, আবার এই 2টার লব্ধি করলে, এই যে এই 2টার লব্ধি করলে, এই 2টার লব্ধি করলে, এই যে এই বাহুর লব্ধি করলে কর্ণটা পাবা। সিম্পল হিসাব। এখন তোমার ইচ্ছা হইলো ভাই আমি এইভাবে উপাংশে ভাগ করব না, আমি চাচ্ছি এই যে এই বরাবর উপাংশে ভাগ করতে। তাহলে উপাংশে মিনিমাম 2টা ভাগে ভাগ করতে হবে, 2টা উপাংশে মিনিমাম ভাগ করতে হবে। ওকে, কারণ একটা জিনিস লব্ধি হইলে মিনিমাম 2টা জিনিস লাগে, তাই না? লব্ধি মানে কি? 2 জিনিসের সমন্বয় বা 2 এর অধিকের সমন্বয়। তাহলে এটাকে ভাঙলে মিনিমাম 2টা ভাগে ভাঙতে হবে। মিনিমাম, চাইলে অসংখ্য ভাগে ভাঙা যায়, আমাদের মিনিমাম 2টা ভাগে ভাঙতে হবে। তোমার মন চাইলে ভাই আমি এই বরাবর ভাঙবো, নো প্রবলেম। তাহলে এইটা হচ্ছে প্রথম বাহু, দ্বিতীয় বাহুটা হবে এটার শীর্ষবিন্দু থেকে এটার শীর্ষবিন্দু পর্যন্ত, তাই না? তাহলে দেখো এই বাহু, তাহলে এদের লব্ধি হচ্ছে সবুজটা। তাহলে এই সবুজটাকে তুমি এই বরাবর এবং এই বরাবর ভাঙতে পারবা। তোমার যদি মনে হয় ভাই সামান্তরিক কমপ্লিট করব, এই যে এটার প্যারালাল নাও, এই যে এটার প্যারালাল নিলা, তারপরে নিচেরটার প্যারালাল নাও, এই যে প্যারালাল নিলে সামান্তরিক হয়ে গেল। তাহলে দেখো এই সামান্তরিক সূত্র অনুযায়ী এই যে এই বাহুটা আর এই বাহুটা লব্ধি করলে সবুজটা পাবা, আবার সবুজটাকে ভাঙলে এইটা আর এটা পাবা। এভাবে ভাই তুমি অসংখ্য সামান্তরিক, মানে সবুজটাকে কর্ণ ধরে অসংখ্য সামান্তরিক আঁকতে পারবা চতুর্দিকে। যেমন ধরো তোমার মন চাইলো ভাইয়া আমি এদিকে কোনো দিক না, আমি এই যে সবুজটারে এইদিকে, দেখো সবুজটাকে আমি এই দিকে উপাংশে ভাগ করবো, এই যে দিকে। ওকে, সমস্যা নাই।
তুমি যেটা করবা ত্রিভুজ কমপ্লিট করো আগে, যে এটা এবং এই সবুজের মাথায় জয়েন দিয়ে দাও, এটা ত্রিভুজ হয়ে গেল না। এবার প্যারালাল প্যারালাল করে সামান্তরিক কমপ্লিট করো। এই যে এটার প্যারালাল নাও, এটার প্যারালাল নাও। ফার্স্ট অফ অল আমি এটার প্যারালাল নিব, এই যে এটার প্যারালাল, এই যে বিশাল একটা প্যারালাল, এবং এটার প্যারালাল, এই যে এটার প্যারালাল, এটা দেখো এটা একটা সামান্তরিক যার কর্ণ হচ্ছে সবুজটা। তার মানে তুমি চাইলে এই বরাবর এবং এই বরাবরও উপাংশে ভাগ করতে পারছো, এবং এই দুইটা উপাংশের লব্ধি করলে আবার সবুজটা ফিরে পাচ্ছ। এখন আমরা এই উপাংশে বিভাজনটা জানবো। আমরা জানলাম যে যে কোনো দিকে মূল ভেক্টরকে উপাংশে ভাগ করা সম্ভব, এটা জানলাম। কারণ কিভাবে সম্ভব সেটা আমি দেখাচ্ছি, এটুকু বুঝছো সবাই? মানে মূল হচ্ছে সবুজটা, সবুজটাকে আমি চাইলে যে কোনো দিকে ভাগ করতে পারি। কথা কি বুঝাইতে পারছি আমি? মানে সবুজটা যে কোনো একটা সামান্তরিকের কর্ণ হইতে পারে। এই বোর্ড জুড়ে হাজার হাজার সামান্তরিক অঙ্কন করা যাবে যার কর্ণ হবে সবুজটা, বুঝছো তো? মানে উপাংশ জিনিসটা এমন, আমি আগে ভাবতাম উপাংশগুলোকে যোগ করলেই মূলটা পাওয়া যায়, যখন ইন্টারে পড়তাম। এটা ভুল। উপাংশগুলো লব্ধি করলেও মূল ভেক্টরটা পাওয়া যায়। দেখো তুমি কখনোই এই নীলটা আর এই নীলটা যোগ করে সবুজটা পাবা না। যোগ করলে পাবা? কখনোই না। কিন্তু তুমি যদি এই নীলটা আর এই নীলটা লব্ধি করো, এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা জেনে লব্ধি করো, তাইলে আবার সবুজটা ফিরে পাবা, এবং এটা ট্রু। একইভাবে এই গোলাপির লব্ধি করলে তুমি সবুজটা পাবা। এই যে এই সাদা আর এই সাদার লব্ধি করলে তুমি আবার সবুজটা পাবা। মানে মূল ভেক্টরকে আমরা ভাগ করতে পারি, আবার যেগুলোতে ভাগ করছি ওইগুলো লব্ধি করলে মূল ভেক্টরটা পাবো। এই বুঝছি? আচ্ছা, ক্লিয়ার, এটুকু বুঝলাম। এখানে বেশি প্রেশার না, যে আমরা খালি জানলাম একটা মূল ভেক্টরকে চাইলে অসংখ্য দিকে ভাগ করা যায়, এবং এই ভাগগুলো এই যে ভাগ যে করলাম এদের আবার লব্ধি করলে মূল ভেক্টরটা পাওয়া যায়, এটাই জানলাম। এবার কেমনে ভাগ করে সেটা জানবো। ভাগ করার জন্য আমার একটা সূত্র জানতে হবে, যেটা নাম হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। ওকে, এই সূত্রটার প্রমাণ আমি দেখাচ্ছি না, এটা হায়ার ম্যাথে তোমরা 9-10 এ প্রমাণ পড়েছো। আমি জাস্ট সূত্রটা দেখাই দিচ্ছি, এটা হায়ার ম্যাথের সূত্র। ত্রিভুজের সাইন সূত্রটা কি দেখো, এটা একটা ত্রিভুজের এই বাহুটা মনে করো এ, এই বাহুটা মনে করো বি, এই বাহুটা মনে করো সি। ওকে, তো এই এ বাহুর বিপরীত যে কোণ এটা হচ্ছে আলফা, বি বাহুর বিপরীত যে কোণ এটা হচ্ছে বিটা, আর সি বাহুর বিপরীত এই কোণটা হচ্ছে গামা। ওকে, তো ত্রিভুজের সাইন সূত্রটা কি জানো? বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন ইজ ইকুয়াল টু হয় কনস্ট্যান্ট। লিখে নাও, সাইন সূত্রটা হচ্ছে বাহু ডিভাইডেড বাই বিপরীত কোণের সাইন, বিপরীত কোণের সাইন। এই যে অনুপাতটা, এই অনুপাতটা হয় ধ্রুবক, এই অনুপাতটা হয় কনস্ট্যান্ট। আচ্ছা, বাহু ডিভাইডেড বাই বিপরীত কোণের সাইন, এই অনুপাতটা হবে কনস্ট্যান্ট। ওকে, এই অনুপাতটা হচ্ছে কনস্ট্যান্ট। এটাই হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। এটা ত্রিকোণমিতি দিয়ে প্রমাণ করা যায়, আমি প্রমাণটা দেখাচ্ছি না, ম্যাথমেটিক্সের ইস্যু, জাস্ট একটু মনে রাখবা। বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইনের অনুপাতটা হবে কনস্ট্যান্ট যে কোনো ত্রিভুজের জন্য। যেমন ধরো এখানে এই যে এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য কত? এ, এই বাহুর বিপরীত কোণ কোনটা? আলফা, এই যে বাহুর উল্টার দিকের কোণ, এই আলফার যে সাইন, এই অনুপাতটা যা হবে অন্যান্য বাহুর ক্ষেত্রে একই কথা। যেমন এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, এটার বিপরীত কোণ হচ্ছে বিটা, তাহলে এই যে এর বিপরীত কোণের অনুপাত এটাও তাই হবে, এবং একই সাথে সি বাহু এবং তার বিপরীত কোণের অনুপাত সাইন গামা সেম হবে। মানে এই অনুপাতটা যা, এই অনুপাতটা তা, এই অনুপাতটা তা, সো এটা সমান সমান কনস্ট্যান্ট। এই সূত্রটা একটু মনে রাখবো, এই সূত্রটা আমরা একটু মনে রাখবো। ত্রিভুজের জন্য যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতটা হবে কনস্ট্যান্ট। এটা 9-10 এ ছিল আসাদুল, এটা 9-10 এ ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা এই প্রমাণটা যদি মনে হয় আমরা পরে করাচ্ছি, আগে আমরা মূল জিনিসগুলো দেখি। এটা ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা এখন জানবো উপাংশে ভাগ করলে কত পাওয়া যায়। একটাকে আমরা যখন উপাংশে ভাগ করি, উপাংশের ফলাফলটা কি আসবে ম্যাথমেটিক্যালি জানবো এখন আমরা। রেডি? সেই সূত্রটা মনে রাখবা। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে কোনো দিকে উপাংশে বিভাজন, যে কোনো দিকে উপাংশে বিভাজন। ওকে, যে কোনো দিকে। সো আমি একটা র্যান্ডম একটা ভেক্টর নিব, এটা হচ্ছে র্যান্ডম একটা ভেক্টর, এই ভেক্টরটার নাম হচ্ছে আর।
এটার নাম হচ্ছে আর। এখন এটাকে আমার মনের খুশি মতো উপাংশে ভাগ করব, যে কোনো দিকে। এখানে বলে দিছে যে কোনো দিকে ভাগ করো, তোমার মন মতো, তোমার মন যেদিকে চায় সেদিকে ভাগ করো, যে কোনো দিকে ভাগ করতে পারো। তোমার মন চাইছে যে এটারে আমি এই দিকে, আর তো এটা যদি একদিক হয় তাহলে আরেকটা হচ্ছে এটা, তাই না? এই বরাবর উপাংশে ভাগ করো, সামান্তরিক কমপ্লিট করবা, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তো এই আর এর দুইটা উপাংশ হচ্ছে এই বাহু আর এই বাহু। এটা হচ্ছে একটা আর, এটা দুইটা উপাংশ হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা। সামান্তরিক কমপ্লিট করলে বুঝতে সুবিধা হবে। সামান্তরিক কেমনে কমপ্লিট করবা? এটার প্যারালাল নিবা, এটার প্যারালাল নিবা, এই যে এখান থেকে। ফার্স্ট অফ অল এটার প্যারালাল নাও, এই যে এই বাহুর প্যারালাল নাও, এই যে প্যারালাল, প্যারালাল মানে সমান্তরাল, সমান্তরাল হয়ে গেল, তাই না? আরে কই পালাস? তাহলে এই হচ্ছে আমরা উপাংশে ভাগ করে ফেললাম। দেখো বুঝছো তো উপাংশে কেমনে ভাগ করছি? এই যে এই হচ্ছে সবুজটা হচ্ছে আমাদের মূল ভেক্টর, সবুজটা মূল ভেক্টর। আমি আমার মনের খুশি মতো এই বরাবর আর এই বরাবর উপাংশে ভাগ করব। তো বরাবরটা বলে দিচ্ছে অলরেডি। মনে করো যে কোনো দিক, তো আমি ধরে নিচ্ছি আলফা কোণ এটা, আর এই কোণটা হচ্ছে বিটা, এই কোণটা কত? বিটা। তাহলে আমি আর কে আলফা কোণে এবং বিটা কোণে উপাংশে ভাগ করতে চাই। আমি এই যে মূল ভেক্টর আর, এই আর হচ্ছে জানা রাশি, এই জানা রাশিটাকে আলফা কোণে এবং বিটা কোণে ভাগ করতে চাই। মানে সোজা বাংলা কথা আমি যদি বলি যে এই মনে করো একটা 10 নিউটন বল, এখন এই বলটাকে তুমি 30 ডিগ্রি কোণে এবং এই দিকে মনে করো 25 ডিগ্রি কোণে উপাংশে ভাগ করো। কথা কি বুঝছো? যে আমাদের মূল একটা জিনিস দিয়ে দিছে এবং বলছে এটারে 30 ডিগ্রি কোণে এবং 25 ডিগ্রি কোণে, মানে 30-এর জায়গায় 100 কোণ হইতে পারতো, 200 কোণ হতে পারতো, যে কোনো কোণ হইতে পারতো। কথা কি বোঝা গেছে? এখন এটারে উপাংশে ভাগ করব, মানে আমি জানতে চাই যে এই আর এর এই অংশটা কত আর এই অংশটা কত। প্রশ্ন কি বোঝা গেছে? প্রশ্ন কি বোঝা গেছে? বলো, আমরা জানতে চাই এই আর এর এই অংশটুকু কত আর এই অংশটুকু কত। এটার আমি একটা জেনারেল ফর্মুলা বের করতে চাই। দেখো ভাই, এই কোণগুলো এই কোণে উপাংশে ভাগ করবো, আলফা এবং বিটা কোণে। তো বলো এই কোণটা যদি বিটা হয়, এই কোণটা বিটা হলে এই যে চিপায় এই কোণ, এটা কত? সেম কোণ না? এটা বিটা হলে এটা একান্তর কোণ বিটা, এটা আলফা, এটা বিটা, তাহলে এই কোণটা কত বলো? এই যে এই কোণটা, এটা একটা ত্রিভুজ, রাইট? এই যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে এটা আলফা এটা বিটা হলে এই কোণটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা। এটাই তো 3টা কোণ আমরা বের করে ফেললাম। আমার টার্গেট হচ্ছে এই বাহুটা এবং এই বাহুটা বের করা। দিস ইজ মাই টার্গেট। মাই টার্গেট ইজ এই বাহুটা কত আর এই বাহুটা কত। এই বাহুগুলো বের করতে পারলে এরাই তো উপাংশ, এই আর এর মূল ভেক্টরের উপাংশ। আচ্ছা, তো এবার চলো আমরা এই টার্গেটটা ফিল আপ করি। আমরা এই বাহুটা আর এই বাহুটা বের করব। কি দিয়ে বের করব? ত্রিভুজের সাইন সূত্র দিয়ে। আমরা একটু আগে জানি, ত্রিভুজের সাইন সূত্র থেকে জেনেছি, ত্রিভুজের সাইন সূত্র থেকে কি জানি বলো? ত্রিভুজের সাইন সূত্র থেকে জানি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত হচ্ছে ধ্রুবক। এই বাহুটা ধরো পি, এই বাহুটা ধরো কিউ, তাহলে পি আর কিউ হচ্ছে আর এর দুইটা উপাংশ। মানে এই পি আর কিউ বের করব আমরা। তাহলে এই যে বাহু মানে পি, এবং এই পি বাহুর বিপরীত কোণ কোনটা বলো? পি বাহুর বিপরীত কোণ কোনটা? এই যে আমরা আমাদের টার্গেট এই যে পি আর কিউ বাহুটা বের করব। পি আর কিউ হচ্ছে আর এর দুইটা উপাংশ, আলফা কোণ আর বিটা কোণের উপাংশ দুইটা। এখন বলো পি বাহু, পি এর বিপরীত কোণ কোনটা? কমেন্টে বলো তাড়াতাড়ি। পি বাহুর বিপরীত কোণ কোনটা? আমরা ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করে পি আর কিউ বের করব। ওকে, এই যে বলে দিছে তাপসী রাবেয়া, বেটা কোণ। এই যে পি এর বিপরীত কোণ হচ্ছে বিটা, তাহলে পি ডিভাইডেড বাই সাইন বিটা হচ্ছে আর ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা হচ্ছে আর এর বিপরীত কোণ, সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। তাই না? এটা লেখা যায় নাকি যায় না? ত্রিভুজের সাইনের সূত্র থেকে বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন, আর বাহু তার বিপরীত কোণের সাইন,
কিউ বাহু তার বিপরীত কোণের সাইন লিখলাম। আমার টার্গেট পি আর কিউ বের করা। আমার টার্গেট হচ্ছে, মাই টার্গেট ইজ টু আইডেন্টিফাই পি অ্যান্ড কিউ। ওকে, আমরা পি এবং কিউ বের করব। তাহলে দেখো তো, আমরা লিখতে পারি এখান থেকে যে এখানে পি ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। কেউ বলতে পারবা সাইন 100 মাইনাস আলফা প্লাস বিটা মানে কি? এটা মনে করো থিটা, তাহলে সাইন 180 মাইনাস থিটা মানে কি? হায়ার ম্যাথে ছিল, এটা ছিল অল, এটা সাইন 10 কস। সাইন 180 মানে সাইনের অনুপাত সাইনে থাকবে, 180 মানে 2 সমকোণ। 2 সমকোণ হলে বা সাইনের পর কোনো ত্রিকোণমিতিক অনুপাতের পর জোড় সংখ্যক সমকোণ হলে অনুপাত চেঞ্জ হয় না। তাহলে সাইন 180 মানে সাইনই থাকবে, যেখানে আর এটা সাইনই থাকবে। 180 মাইনাস এটা থিটা ধরো, এই যে এখান থেকে ঘোরা শুরু, সাইন 180, এই যে 180 মাইনাস থিটা, তাহলে সাইনের ঘরেই, তাহলে এটা প্লাসই হবে, মানে সাইন থিটা হবে, সাইন আলফা প্লাস বিটা। মানে এই পুরো জিনিসটাকে থিটা ধরো, সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা। ওকে, তাহলে সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা। আর এখানে থাকবে পি বাই সাইন বিটা। আমার টার্গেট পি বের করব, সুতরাং পি হচ্ছে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, এই হচ্ছে পি। দেখো আমার জানা আছে আর কত, আর মানে মূল ভেক্টর, আমার বিটা কত, আলফা কত, তো আমি কিন্তু পি এর মানটা জেনে ফেললাম এবং এইভাবে আমরা পি এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে পি এর মান হচ্ছে, পি এর মান কত, সাইন আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এটা হচ্ছে পি এর মান। ঠিক একইভাবে আমরা কিউ এর মানও বের করতে পারি। ওকে, সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা, সহজা হিসাবে এই যে সাইন 180, এই যে এখান থেকে 180 মাইনাস থিটা মানে এই যে সাইনের ঘরেই 180 মাইনাস থিটা মানে সাইন থিটা। তাহলে পি বাই সাইন বিটা আর বাই এটা, তাহলে পি এর মান হচ্ছে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, এটা হচ্ছে পি এর মান। ঠিক একইভাবে কিউ এর মানটা বের করো দেখি, কিউ এর মানটা বের করো। ঠিক একইভাবে বাচ্চারা কিউ এর মানটা বের করে দাও, কিউ এর মান বের করে দাও। ঠিক একইভাবে আমরা এই অংশ থেকে, এই যে এই অংশটুকু থেকে কিউ এর মান বের করতে পারি। তো তোমরা দেখো কিউ এর মান বের করলে এটা পাবে, তোমরা একটু কষ্ট করে কিউ এর মান বের করবা। কিউ এর মান বের করলে পাবা আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এটা তোমাদের এইচডব্লিউ থাকলে এখান থেকে কিউ এর মানটা বের করবা। তাহলে আমরা দুইটা উপাংশ পি এবং কিউ এর মান বের করা শিখে ফেললাম। ওইটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে যে কোনো দিকে উপাংশিক বিভাজন, যে কোনো দিক বলতে তোমাকে আলফা বিটা দেওয়া থাকবে, বলবে এই দিকে ভাগ করো। তাহলে কেমনে ভাগ করবা, দেখো টেকনিকটা দেখো, যে পি যখন বের করলা, পি মানে হচ্ছে দেখো নিচে সাইন আলফা প্লাস বিটা কমন, নিচে একই আছে সাইন আলফা প্লাস বিটা। যখন তুমি পি বের করতেছো তখন কিউ এর সাথে যে কোণ সেই কোণের সাইন, পি যখন বের করতেছো তখন দেখো বিটা মানে অপোজিট কোণ, যখন পি বের করবা তার অপোজিট কোণ, এই যে যখন পি বের করতেছো অপোজিট কোণ হচ্ছে বিটা, তাহলে আর সাইন বিটা। আবার যখন কিউ বের করতেছো অপোজিট কোণ, যখন তুমি কিউ বের করতেছো, কিউ কোণটা এই যে এই বাহুটা হচ্ছে কিউ, তখন এটার অপোজিট কোণ আলফা, তখন কিউ সাইন মানে আর সাইন আলফা। কথা কি বুঝছো? তাহলে আমি আবারও বুঝাই, যে কোনো দিকে বিভাজন সূত্র কি, পি কিউ। তাহলে পি সমান হবে নিচে, সবাই বলো, কল্পনা করো, নিচে সাইন আলফা প্লাস বিটা, তাহলে উপরে আর কমন, মানে যাকে ভাগ করব সে কমন, আর এবং আর দুইখানেই আছে। পি যখন বের করব তখন সাইন পি এর উল্টা কোণটা, এই যে কিউ এর সাথে কোণ, আর যখন কিউ বের করবো তখন পি এর সাথে কোণ। কথা কি বুঝছো? কিউ বের করলে পি এর সাথে কোণ, কিউ বের করলে পি এর সাথে কোণ, সোজা হিসাব। পারবো আমরা? এখানে পেঁচাপেচির কিছু নাই, এটা হচ্ছে যে কোনো দিকে উপাংশিক বিভাজন। এবার একটা অঙ্ক দেই, দেখো তুমি বের করে ফেলতে পারবা, একদম সোজা। এর চেয়ে পানি ভাত জিন্দেগিতে দুইটা নাই আসলে, মানে ফিজিক্সের চেয়ে পান্তা ভাত দুনিয়াতে দুইটা নাই। এটাই তোমার একটা অঙ্ক দেই, দেখো তুমি বুয়েটিয়ান হয়ে যাবে এখনই। এই অঙ্কটা বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল এমসিকিউতে, যখন এমসিকিউ ছিল। এটা একটা মূল ভেক্টর, বলছে এটা 100 নিউটন। কত নিউটন? 100 নিউটন। এবং তোমাকে বলে দিছে যে
30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণে উপাংশে ভাগ করো, শেষ। মানে তোমার কাছে জানতে চেয়েছে এই যে পি, এই যে কিউ, এটার মান কত, পি আর কিউ এর মান কত। কও, এটা কি কানার ভাই অন্ধ পারা উচিত না? বলছে মূল ভেক্টরকে, প্রশ্নটা পুরোটা রচনামূলক ছিল, আমি চিত্র দেখে বুঝেছি। বলছে মূল ভেক্টর 100 নিউটন, একে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণে উপাংশে বিভাজিত করো। একে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণে উপাংশে বিভাজিত করো। এটা কি কানার ভাই অন্ধ প্রশ্ন না? উত্তর দাও। দেখো আমার সাথে মিলাও, আমি জানি তোমরা পারো। উত্তর দেয় যে পি বের করব। ফার্স্টে দেখো এখানে আর থাকবে, এখানে সাইন আলফা প্লাস বিটা থাকবে, এটুকু কমন। ঠিক একইভাবে আমি যদি কিউ বের করি, উপরে আর থাকবে, নিচে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা থাকবে। এরপর ঘটনা কি? ঘটনা হবে যখন পি বের করবা তখন কিউ এর সাথে কোণের সাইন, এই যে পি যখন বের করবা, যে এই কোণের সাইন, তাহলে সাইন, এটা দিব বিটা, এটা যদি বিটা হয়, যে এটা বিটা ধরো, এটা ধরো আলফা। আর যখন তুমি কিউ বের করবা তখন পি এর সাথে কোণ, তাহলে সাইন আলফা। কাহিনী খতম, কেচ্ছা খতম, এবার মান বসাও। আর এর মান 100, সাইন বিটার মান 45, মানে সাইন আলফা প্লাস বিটা মানে 30 প্লাস 45 কত হয় রে বাপ? 75 ডিগ্রি। ঠিক একইভাবে এখানে হবে আর সাইন 30, আর এখানে সাইন 75। ও, আর এর মানও তো দেওয়া আছে, আর এর মান হচ্ছে 100, আর এর মান এখানে 100 বসায় দাও কষ্ট করে, শেষ। ডান 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 ডান। ক্যালকুলেটর আছে হাতে, টিপ দাও, পি আর কিউ এর মান চলে আসবে। এই যে সাদিকা পারভিন আমার গুড গার্ল, সুন্দর উত্তর দিয়ে দিয়েছে। পি এর মান হচ্ছে 73.2 নিউটন, আর কিউ এর মান হচ্ছে 51.76 নিউটন। এবার একটা ম্যাজিক দেখাবো, কও। খালি বলো ভাইয়া ম্যাজিকটা দেখান, ভাইয়া ম্যাজিক দেখান, উই ওয়ান্ট ম্যাজিক, উই ওয়ান্ট ম্যাজিক, লিখো ম্যাজিক দেখাই, ম্যাজিক। মানে ফিজিক্স আসলে এবার বুঝে বুঝে পড়লে কত মজা, কত টেস্টি। এ দেখো ম্যাজিকটা দেখো, ম্যাজিক দেখবা। ম্যাজিক হচ্ছে তুমি যদি এবার এই যে এদেরকে উপাংশে ভাগ করছো না, এদের লব্ধি বের করো, তাহলে আবার 100 পাবা। তুমি যদি এই দুইজনের লব্ধি বের করো, 100কে ফিরে পাবা। বিশ্বাস হয় না? করো। দেখো এটা পি, এটা কিউ। আমি শালার বলদ ছিলাম ইন্টারে, আমি যেটা করতাম ফার্স্ট ইয়ারে, এই দুইটা যোগ করতাম। আমি ভাবতাম এদেরকে ভাগ করছি, তার মানে এদেরকে যোগ করলে 100 পাবো। জীবনেও না। যোগ মানে ভেক্টর যোগ, ভেক্টর যোগ মানে লব্ধি বোঝায়, ঠিক আছে? তাহলে এই দুইটা লব্ধি করো, দেখো এই দুইটা লব্ধি করো। আর সমান √অফ পি স্কোয়ার, মনে হতে পারে বেশি, বাট না, বেশি হবে না, প্লাস কিউ স্কোয়ার 76 স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা 2 পি কিউ কজ আলফা হচ্ছে, আলফা লিখবো না কারণ এখানে আলফা বিটা নাম দিয়ে দিছি অলরেডি। এদের দুইজনের মধ্যবর্তী কোণ, এদের দুইজনের মধ্যবর্তী কোণ কিন্তু এই পুরোটা, মানে 30 যোগ 45 কত হয়? 75। ক্যালকুলেট করে দেখো তো, √অফ করে কত হয় এটা? বলো বলো বলো, দেখো 100 হয় কিনা। 100 না হলে আমি আমার কানটা কেটে ফেলে দেবো। বলো বলো বলো, 100 হয় কিনা? দেখছো, মানে যাদেরকে তুমি উপাংশে ভাগ করছো তাদের লব্ধি করলে আবার 100ই পাবা। দেখো লব্ধি করো না, আরে বলদগুলো তাড়াতাড়ি কর, ক্যালকুলেটর চাপ দাও, আমার ক্যালকুলেটর নাই হাতে। এই যে পি স্কয়ার 2p কিউ কজ আলফা, মানে এটা পি এটা কিউ, এদের মধ্যবর্তী কোণ এই পুরোটা 75। করো দেখো, এই যে জাকারি হাবিব বলে দিছে ইয়েস ইয়েস ভাইয়া, এটা 100 হয়। তার মানে আমরা বুঝলাম মূল ভেক্টরকে উপাংশে ভাগ করতে পারি যে কোনো দিকে, এবং তাদের লব্ধি করলে আবার মূল ভেক্টরটা ফিরে পাওয়া যাবে। ওকে জি হয়, গুড। আচ্ছা, একজন বলছে 99.9, তুই বেটা আমার কান কাটাবি না। 99.9999 মানে 10 to 100, কারণ তুই এখানে দশমিকের পর সবগুলো নাম্বার নেস নাই বলদ। পার্বণ সাহা, তুমি এখানে দশমিকের পর সবগুলো নাম্বার নিয়ে স্কোয়ার করনি, মানে তোমরা চাচ্ছ যেন আমি আমার কানটা কাটি না, এই কারণে বলতেছো ভাইয়া 99.99। আহারে, এত সূত্র আমার এই গ্রুপে, তোমাদেরকে জান প্রাণ উজাড় করে পড়াই, আর তোমরা চাও আমার কানটা কাটো। নুসরাত জাহান জ্যোতি বলছে ভাইয়া হাউ ইট পসিবল, আমি অলরেডি তোমাদেরকে জানিয়েছি। এটা এটা মানে অবাক হওয়ার কিছু নাই, যে একটা ভেক্টরকে তুমি যে কোনো দিকে ভাগ করতে পারো, তাদের লব্ধি করলে আমার মূল ভেক্টরটা ফিরে পাবা। এটাই সিম্পল ক্যালকুলেশন।
ওকে, বুঝছো? ডান। ওকে, তাহলে আমরা যে কোনো দিকে উপাংশে ভাগ করতে পারবো আশা করি। আর একটু পরে অঙ্ক করব। এবং এখন আমরা আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, সবাই একটু লিখো, লম্ব উপাংশিক বিভাজন। এবং তোমার জীবনের পদে পদে ওই যে বলে না, নিউটনিয়ান বলবিদ্যা পড়তে কোন কনসেপ্টটা লাগবে, ভেক্টরের এই কনসেপ্টটা, স্থির তড়িৎ পড়তে কোন কনসেপ্টটা লাগবে, এটা মানে অনেকগুলো অধ্যায়ের সাথে এটা লিঙ্ক। সবাই একদম চোখগুলো বড় বড় করে তাকাও, আমরা আমাদের এই ক্লাসটা করি, চলো। ওকে, মানে এই টপিকটা ভালো মতো বুঝি। এই টপিকটার নাম হচ্ছে লম্ব উপাংশিক বিভাজন। আচ্ছা, আমরা যে কোনো দিকে উপাংশে ভাগ করতে পারি একটা ভেক্টরকে, তাই না? আমার মন চাইলে এই হচ্ছে ভেক্টর, আমি বলছি আমার মন চাইলে এটারে এদিকে এদিকে ভাগ করতে পারবো, এই দুইটা দিকে ভাগ করতে পারবো, এদিকে এদিকে ভাগ করা যাবে, যে কোনো দিকে ভাগ করা যাবে। বাট এখন আমরা যে কোনো দিকে ভাগ করব না, আমরা যে কোনো দিকে ভাগ করব না, আমরা এমনভাবে ভাগ করব যে উপাংশগুলো পরস্পর লম্ব হয়। এই লম্ব উপাংশগুলোকে মানে হচ্ছে উপাংশগুলো পরস্পর লম্ব হলে তাদেরকে একত্রে লম্ব উপাংশ বলে। মানে আমরা এমনভাবে ভাগ করব যেন উপাংশগুলো পরস্পর লম্ব হয়। আমরা এমনভাবে ভাগ করব যেন উপাংশগুলো পরস্পর লম্ব হয়, তাহলে তাদেরকে আমরা বলবো লম্ব উপাংশ। যেমন ধরো, আমার মন চাইলো যে আমি এরকম একটা উপাংশ নিব, তাহলে দেখো তো, এটার একটা উপাংশ যদি এটা হয়, তাহলে লম্ব উপাংশ বলতে বোঝায়, লম্ব উপাংশ বলতে বোঝায় এটা যদি একটা উপাংশ হয়, নীলটা, সবুজ মানে মূল, মানে প্রধান ভেক্টর, এটাকে আমি লম্ব উপাংশে ভাগ করতে চাই। লম্ব উপাংশ, উপাংশ দ্বয় পরস্পর লম্ব হলে তাদেরকে লম্ব উপাংশ বলে। তাহলে এটা একটা উপাংশ, তাহলে আরেকটা হবে এটার উপর লম্ব। এটার উপর লম্ব কোনটা? এই যে এই বাহুটার উপর লম্ব কোনটা? এই যে এখান থেকে একটা কেয়ারফুলি লম্ব টেনে দাও, এটা দেখো, এই নীল দুইটা পরস্পর লম্ব মনে হচ্ছে না? কারণ নীল দুইটার মধ্যবর্তী কোণ কত মনে হচ্ছে? 90 ডিগ্রি মনে হচ্ছে না? তাহলে এই নীল দুইটাকে বলবো সবুজটার লম্ব উপাংশ, মনে থাকবে? নীল দুইটাকে বলবো এই সবুজটার লম্ব উপাংশ। কথা কি বোঝা গেছে? তো তোমাদেরকে আরেকটু মানে আর সহজ করে বুঝাই, কমপ্লেক্স করে না বুঝাই। ধরো এই যে এই একটা উপাংশ, সবুজের এই একটা উপাংশ। এখন লম্ব উপাংশ কাকে বলে? আমি যদি বলি এই হচ্ছে আরেকটা উপাংশ, এরা কি পরস্পর লম্ব? এই দুইটা উপাংশ কি পরস্পর লম্ব? না। এই নীল দুইটা উপাংশ পরস্পর লম্ব না। বাট আমি যদি এটাকে ধরে, এই যে এটাকে ধরে এটার উপর দাঁড় করায় দিই, এই যে এটার উপর দাঁড় করায় দিই এইভাবে, তাহলে কিন্তু দেখো এটা আবার পরস্পর লম্ব হয়ে গেল। এখন আবার পরস্পর লম্ব হয়ে গেল, এই যে এরা পরস্পর 90 ডিগ্রি কোণ হয়ে গেল। তাহলে এই যে নীল দুইটা উপাংশ, এদেরকে বলবো সবুজটার লম্ব উপাংশ, মনে থাকবে? যাই হোক, নর্মালি এটা এত বড় হবে না, এটা একটু ছোট হয়ে যাবে, কারণ সামান্তরিক কমপ্লিট করতে হবে। সামান্তরিক কেমনে কমপ্লিট করবো? এই যে এইটা প্যারালাল, এই যে প্যারালাল, এই সামান্তরিকের কর্ণ হচ্ছে সবুজটা। তাহলে এই যে এটা, এই যে পি, এটা যদি হয় পি, এটা যদি হয় কিউ, তাহলে পি আর কিউ হবে সবুজের লম্ব উপাংশ। তো লম্ব উপাংশ কেমনে বের করে? অলরেডি আমরা বের করা শিখেছি। এটা যদি হয় আর, দেখো ভাই, এই কোণটা যদি হয় আলফা, তোমরা বলো এই কোণটা কত? এটা কিন্তু অটোমেটিক জানো। এটা আলফা হলে পুরোটা যেহেতু 90, তাহলে এই কোণটা হবে 90 মাইনাস আলফা, এই কোণটা হবে 90 মাইনাস আলফা, তাই না? তাহলে আমরা যে কোনো দিকে উপাংশে ভাগ করতে পারি না? তাহলে আমি এই যে আর কে আলফা আর 90 মাইনাস আলফা কোণে ভাগ করলেই তো লম্ব উপাংশ পাবো। তাহলে দেখো, আমরা পি যদি পেতে চাই, আমরা জানি সূত্র হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। এখানে আলফা প্লাস বিটা হচ্ছে 90, যে পুরোটা হচ্ছে 90, আলফা প্লাস বিটা 90। এখানে হবে আর, পি এর বেলা হবে এই কোণটা, আর সাইন 90 মাইনাস আলফা। এখন সাইন 90 মানে হচ্ছে 1, আর সাইন 90 মাইনাস আলফা মানে কজ আলফা। সাইন একটা 90 থাকলে বা এক সমকোণ থাকলে হয়ে যাবে কজ আর আলফা, তাহলে এটা হচ্ছে আর কজ আলফা। সুতরাং আমাদের পি এর মান আসতেছে আর কজ আলফা, এটা হচ্ছে পি এর মান। ঠিক একইভাবে কিউ এর মান যদি বের করতে চাই, দেখো এখানে কিউ হবে আর সাইন আলফা ডিভাইড বাই সাইন 90, তার মানে এটা আসতেছে আর সাইন আলফা। শেষ, সোজা হিসাব। এটা হচ্ছে কিউ, বুঝছো তো? মানে লম্ব উপাংশ বলতে একটা আলফা হলো আর একটা 90 মাইনাস আলফা, অঙ্ক শেষ, কোনো কঠিন ব্যাপারই না। লম্ব উপাংশ বলতে, সবাই মন দিয়ে শোনো, দুইটা উপাংশ পরস্পর লম্ব হলে তাদেরকে আমরা বলবো লম্ব উপাংশ। ওকে, দুইটা উপাংশ পরস্পর যদি লম্ব হয় তাদেরকে আমরা বলবো লম্ব উপাংশ।
একটা ভেক্টরকে যে কোনো দিকে উপাংশে ভাগ করা যায়, বাট আমি যদি এমনভাবে ভাগ করি যে দুইটা উপাংশ লম্ব আকারে আছে, তাহলে তাদেরকে বলবো লম্ব উপাংশ। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। লম্ব উপাংশ বের করার জন্য এই যে সূত্রটা, যে কোনো দিকে বিভাজন, এখানে মোট কোণ কত হবে? 90, আলফা প্লাস বিটা। এই যে আলফার জায়গায় বিটার জায়গায় 90 মাইনাস আলফা লিখলাম, না আলফার জায়গায় আলফা লিখলাম, তাহলে পি এর মান আসতেছে আর কজ আলফা, কিউ এর মান আসতেছে আর সাইন আলফা। সেটাতে প্যাচ লাগার কিছু নাই, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তোমরা লম্ব বিক্ষেপ পড়ছো না? কি পড়ছিলা? যেদিকে থিটা সেদিকে কস, লম্ব দিকে সাইন, এটাও সেম জিনিস। দেখো এই যে আর, এই কোণটা কত? আলফা, তাহলে এই পি এর মান কত আসতেছে? আর কজ আলফা। কথা কি বুঝছো? আর দেখো চোখ বুঝে কিউ এর মান কত আসতেছে? আর সাইন আলফা। সোজা হিসাব শেষ। তাহলে তুমি এখন থেকে এই যে জিনিস শিখছো, এটা আর মনেই রাখবা না। লম্ব উপাংশের বেলায় এই সূত্র আর মনে রাখার দরকারই নাই। এই সূত্র লম্ব উপাংশের বেলায় মনে রাখার দরকারই নাই। তুমি চিন্তা করবা লম্ব উপাংশ বলছে, তাহলে যেদিকে থিটা ওইদিকে কস, তার লম্ব দিকে সাইন। সোজা বাংলা হিসাব। কথা কি বুঝছো? মানে লম্ব এই যে কোনো দিকে উপাংশ বিভাজনের সূত্র মনে রাখার দরকারই নাই যখন লম্ব উপাংশ বলবে। এটা মনে রাখলেই কনফিউশন হবে। এটা তুমি এই যে এইখানে এরকম অঙ্ক আসলে বের করবে এটা দিয়ে। বাট তাহলে এখানে কি মনে রাখবো? লম্ব উপাংশ মানে যেদিকে থিটা দিছে ওদিকে শোয়ায় ফেলবো কস লেখা, কস তার লম্ব দিকে সাইন। শেষ। এই যে এদিকে থিটা দিছে, এদিকে কস, লম্ব দিকে সাইন। সোজা বাংলা হিসাব। বুঝছো? এই পোলাবেন বুঝছো? এই দেখো আবার বুঝাই। এই দেখো এই হচ্ছে আমাদের একটা বল, এই হচ্ছে একটা ফোর্স। এই ফোর্সের মান আমি বললাম 200 নিউটন। আমি বললাম এই যে এটা আর এটা কত, এরা পরস্পর লম্ব, এই পি এটা কিউ কত। আমি বললাম এই কোণটা 30 ডিগ্রি। আমি কেমনে করব? এটা কি যে কোনো দিকে না লম্ব উপাংশ? ভাইয়া লম্ব উপাংশ, যে কোনো দিক বলে তো আমরা বুঝতামই। এই কোণটা দেওয়া থাকতো, এটা 30 মানে এটা 60, এটা বোঝাই যাচ্ছে, তাই না? তো তুমি এটা যে কোনো দিকের উপাংশ দিয়ে বের করতে পারো, বাট সোজা হিসাব হবে যেদিকে থিটাটা দেওয়া আছে ওইদিকে লম্ব উপাংশ হবে কস, আর তার লম্ব দিকে সাইন। যেদিকে থিটা দেওয়া আছে না 30, তাহলে এদিকে হবে কস, তার মানে এটা হবে 200 কস 30, আর তার লম্ব দিকে চোখ বুঝে সাইন, এটা হবে 200 সাইন 30। বুঝছো কথা? এবার বুঝছো কিনা? এটা হচ্ছে লম্ব উপাংশ। বুঝছো? আবার ধরো এই হচ্ছে 200 নিউটন, এটাকে আমি এইদিকে আর এইদিকে ভাগ করব, এই কোণটা দেওয়া আছে 30। তাহলে আমরা কি বলছি? যেদিকে থিটা দেওয়া আছে ওইদিকে নিব কস, লম্ব উপাংশের বেলায় যেদিকে থিটা দেওয়া ওইদিকে নিব কস, তার লম্ব দিকে সাইন। তাহলে এই অংশটা হবে 200 কস 30, আর এটা হবে 200 সাইন 30। সাইন কস কোন দিকে সেটা বলে দিবে কে? থিটা। যেদিকে থিটা দেওয়া ওইদিকে নিব কস, তার লম্ব দিকে সাইন। ভাইয়া সামান্তরিক আট করলে কি ভুল হবে? অবশ্যই না, অবশ্যই না। হ্যাঁ স্যার, তাহলে তো এইভাবে প্রমাণিত হয়। হ্যাঁ, যেদিকে থিটা সেদিকে কস, লম্ব দিকে সাইন। সামান্তরিক আট করলে কেন ভুল হবে? মনে হতে পারে ভাইয়া এটা তো সামান্তরিক আট করতে পারবো কিনা। এই দেখো বুঝাই। এই দেখো এটা হচ্ছে আমাদের মূল ভেক্টর। ওকে, তোমার মনে হলো এটারে তুমি লম্ব উপাংশে ভাগ করবা, তাহলে দেখো তুমি মনে হলো যে এইটা এই বরাবর, এই যে এটারে এই যে এইদিকে, না এটা তো নিজেরাই লম্ব হয়ে গেল। মনে করে এই বরাবর লম্ব উপাংশে ভাগ করবা, তাহলে দেখো লম্ব উপাংশ মানে এই উপাংশের সাথে আরেকটা উপাংশ লম্ব হবে। তাহলে এটার সাথে এটার উপর লম্ব টেনে দাও, ঠিক এইটার উপর, এই যে এই সাদাটার উপর লম্ব টেনে দিবা আরেকটা উপাংশ। দেখো এই দুটো পরস্পর লম্ব। এবার যদি সামান্তরিক অঙ্কন করে, এই যে প্যারালাল হয়ে গেল। তাহলে এই দেখো এইটা সেই পি বাহু, এটা সেই কিউ বাহু, এবং এরা পরস্পর লম্ব। এখন যে মূল ভেক্টরটা দেওয়া আছে এটা মূল হচ্ছে আর, এবং একটা অ্যাঙ্গেল তো দেওয়া থাকবে, এটা মনে করো থিটা। তাহলে যেদিকে থিটা সেই দিকে উপাংশ হবে কস, তাহলে এটা আর কস থিটা, আর এটা হবে আর সাইন থিটা। সোজা বাংলা হিসাব। এবং এই সূত্রটা কোত্থেকে আসলো? যে কোনো দিকে উপাংশ থেকে আসলো। ভাইয়া যদি এরা পরস্পর লম্ব হয়, একটা যদি আলফা হয় আরেকটা হবে 90 মাইনাস আলফা, রাইট? কারণ পুরো কোণ 90, একটা আলফা হলে আরেকটা কত? 90 মাইনাস আলফা। 90 মাইনাস আলফা, নিচে তো আলফা প্লাস বিটা মানে 90। তাহলে দেখো সূত্র এইভাবে আসে, যে কোনো দিকে উপাংশ থেকেই লম্ব উপাংশের সূত্রটা আসে, পয়দা হয়। কথা কি বোঝা গেল? এখন তোমাদেরকে আমি বুঝিয়ে দিই একদম সামারিটা শোনো। সামারি হচ্ছে তোমরা মনে রাখবা যে কোনো দিকে ভাগ করার ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখবা।
যে পি সমান হবে নিচে সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা, পি এর বেলায় কিউ এর সাথে কোণ, কিউ এর বেলায় পি এর সাথে কোণ। এটা যে কোনো দিকে ভাগ করার ক্ষেত্রে মনে রাখবা। আর যখন লম্ব উপাংশে ভাগ করতে হবে তখন এত কিছু মনে রাখবা না। লম্ব উপাংশের বেলায় যেদিকে থিটা বা অ্যাঙ্গেল দেয়া আছে ওই দিকে নিবা কস, তার লম্ব দিকে চোখ বুঝে, এই যে চোখটা বুঝে সাইন নিবা। দেখো এদিকে আলফা দেওয়া আছে, তাহলে এদিকে আর কস আলফা, তার লম্ব দিকে আর সাইন আলফা। তারপরে দেখো এদিকে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে যেদিকে থিটা সেদিকে কস, লম্ব দিকে সাইন। এবার তুমি যদি এদের লব্ধি বের করো আবার 200ই পাবা। দেখো লব্ধি বের করো, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা লব্ধি বের করো, তুমি 200ই পাবা। তবে এই জিনিস আর এই জিনিসের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? তো দেখো তুমি যদি এভাবে করো, আর সমান √200 cos 30, cos 30 মান বসাইও, এর স্কোয়ার প্লাস 200 sin 30 নিচেরটা, এর স্কোয়ার। এরা পরস্পর লম্ব যেহেতু 2pq cos 90 মানে 0, আর লিখলাম না, এটা 200ই পাবা। বুঝছো? এই ক্লিয়ার? ওকে, লম্ব উপাংশ বোঝা ডান। এবার আমরা অঙ্ক করব। দেখো এবার আমরা অঙ্ক করব পায়ে হাঁটা। যে পায়ে হাঁটা এটা উপাংশ বিভাগ মানে ভেক্টর বিভাজনের মাধ্যমে ব্যাখ্যা করো। এগুলো পরীক্ষায় আসবে। আমরা পায়ে হাঁটি কিভাবে আমরা পা দিয়ে হাঁটি? মনে হতে পারে ভাই আল্লাহ পা দিছে, পা দিয়ে হাঁটি। দেখো জিনিসটা মনে হচ্ছে ফিজিক্স কি এখানে? আসলে ফিজিক্স হচ্ছে যখন তুমি পায়ে হাঁটো তুমি কি এভাবে রোবটের মতো হাঁটো? জুম জুম রোবোটা এমনি হাঁটো না? এমনি হাঁটো না। বা তুমি যখন দৌড়াও তখন ব্যাপারটা আরো রিলেট করতে পারবা। তুমি দৌড়াও এইভাবে দৌড়াও, তাই না? আমি একটু দৌড়াই, এভাবে দৌড়াও, তাই না? তো দৌড়ানোর সময় তোমার পা কিন্তু ভূমিতে এভাবে তির্যকভাবে আঘাত করে। তির্যকভাবে মানে বাঁকাভাবে। তুমি যখন স্ট্যান্ড স্টিল দাঁড়ায় থাকো তখন এইভাবে, এটা হচ্ছে তোমার পা। বা যখন তুমি দৌড়াও তখন তোমার পাটা ভূমির সাথে একটা অ্যাঙ্গেল করে, তাই না? এটা হচ্ছে ভূমি। এই দেখো ভূমিটা দেখাই আমি, এটা হচ্ছে ভূমি বা মাটি। তো তোমার পা কই? তোমার পা মাটিতে পড়ে না, নাকি পড়ে? এটা অ্যাঙ্গেল করে পড়ে। এটা হাতির পায়ে দিচ্ছি। তোমার পা কেমন আঁকে? এই হচ্ছে পা, এই হচ্ছে তোমার পা। তো তোমার পা এখানে উপরে তোমার শরীর আছে। তোমার পা থেকে আমি যদি একটা লম্ব টেনে দিই, দেখো যদি একটা লম্ব টেনে দিই, সেটা না, মনে করে এইখানে একটা লম্ব টেনে দিই, তাহলে দেখো তোমার পা ভূমির সাথে একটা অ্যাঙ্গেল করে আছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, এই সেই অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা মনে করো থিটা। তো তুমি থিটা অ্যাঙ্গেলে দৌড় দাও, তাহলে তুমি ভূমিতে লাথি মারতেছো বা ভূমিতে বল প্রয়োগ করতেছো থিটা কোণে। এটা হচ্ছে তোমার ক্রিয়া বল, এটা হচ্ছে ভূমির ওপর তোমার ক্রিয়া বল। এটার নাম দিলাম আমি আর। তাহলে ভূমি কি করবে? বসে থাকবে। ভূমির ওপর যখন তুমি ক্রিয়া বল দিচ্ছ তখন ভূমি আবার তোমার উপর প্রতিক্রিয়া বল দিবে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। তাহলে আমরা যখন দৌড়াই তখন আমি এই যে এভাবে ভূমির উপর ক্রিয়া বল দিচ্ছি, তাহলে ভূমিও ঠিক সমান ও বিপরীত দিকে আমার উপর প্রতিক্রিয়া বল দিবে। এই বলটা কিন্তু ভূমির উপর, এটা কিন্তু তোমার উপর না। হ্যাঁ, এই যে ফোর্সটা, এই ফোর্সটা কিন্তু ভূমির উপর। কে দিচ্ছে? তোমার পা দিচ্ছে। যে আমি সাদা দিয়ে দেখাই, এটা হচ্ছে ভূমির উপর। তুমি যেটা দিচ্ছ এটা হচ্ছে ভূমির উপর। আর ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। একই বস্তুর উপর কখনোই ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে না। এটা কিন্তু ভুল মিসকনসেপ্ট অনেকের কাছে। যে আমি যদি দেয়ালে ঘুষা মারি, কথাটা বুঝছো, এটা কিন্তু নিউটনিয়ান মেকানিক্স, তাও বুঝাই দিচ্ছি। আমি যদি দেয়ালে ঘুষা মারি তাহলে আমি বলটা কাকে দিলাম? দেয়ালকে। আর তুমি যে হাতে ব্যথা পাইলা এটা কেন জানো? দেয়াল তোমাকে ব্যথা দিছে। তার মানে তুমি ক্রিয়া দিছো দেয়ালে আর দেয়াল প্রতিক্রিয়া দিছে তোমার হাতে। দুইটা ভিন্ন বস্তু, দেয়াল আর হাত দুইটা ভিন্ন বস্তু। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। তাহলে তুমি যখন মাটিতে ধাক্কা মারলা, আর বলে মাটি তোমাকে ঠিক এই দিকে প্রতিক্রিয়া বল দিবে আর। এটা হচ্ছে তোমার উপর মাটির প্রতিক্রিয়া বল আর, তোমার উপর ফোর্স। মানে এই আর ফোর্সটা অনুভূমিকের সাথে কত কোণে আছে? থিটা কোণে আছে। তাহলে এই আরকে আমরা ভাগ করতে পারি, উপাংশে ভাগ করতে পারি, লম্ব উপাংশে ভাগ করতে পারি। আর এর এই অনুভূমিক বরাবর বা এই বরাবর উপাংশ কত হবে কেউ বলতে পারবা? এই যে আর তোমার উপর যে ধাক্কা, এই আরকে যদি আমি উপাংশে ভাগ করি, লম্ব উপাংশে ভাগ করি, তাহলে এই বরাবর এটাকে বলে অনুভূমিক।
অনুভূমিক মানে মাটি বরাবর বা এক্স অক্ষ, এটাকে বলে অনুভূমিক, মানে কল্পনা করে নিবে এক্স অক্ষ আর কি। বলো এই বরাবর আর এর লম্ব উপাংশ কত হবে, কেউ বলতে পারবা? বলো 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 বলো, এই বরাবর আর এর লম্ব উপাংশ কত? যে তুমি যখন মাটিতে আর বলে ধাক্কা মারলা, মাটিও তোমাকে আর বলে প্রতিক্রিয়া বল দিল, মানে প্রতিক্রিয়া বলটা ভূমির সাথে থিটা কোণে, তাহলে ভূমি বরাবর এই আর এর উপাংশ কত? এই যে বলে দিছে আর কস থিটা, আলফা কেন, এখানে থিটা দিয়েছি, তাহলে এটা হচ্ছে আর কস থিটা, আর তার লম্ব দিকে মানে ঠিক এই দিকে তোমার উপর এই বলটা হচ্ছে আর সাইন থিটা। এখন একটা কথা মাথায় রাখবা, যখন আমরা একটা বলকে উপাংশে ভাগ করে ফেলবো, মনে মনে ভাববো ও আর নাই, ওটা তো তুমি ভাগ করেই ফেলছো, তাহলে মনে মনে এই উপাংশে বিভাজিত বলটা আর নাই, মনে মনে এটাই ভাববা। তাহলে যাকে উপাংশে ভাগ করবো মনে মনে ও আর নাই, অঙ্ক করার ক্ষেত্রে খুব কাজে লাগবে এটা। তাহলে মনে মনে সে আর নেই, একটু লিখে নাও, মনে মনে নাই, মনে মনে এটা নাই, কারণ এটাকে উপাংশে ভাগ করে ফেলছি। ওকে, এবার কথা বুঝো, তোমার ওজন, তোমার শরীরের যে ওজন, এটা কোন দিকে কাজ করে? মনে রাখবা, যে কোনো বস্তুর ওজন মানে এমজি খাড়া নিচের দিকে, একদম কোনো বাঁকাতেরা না, খাড়া নিচের দিকে, খাড়া নিচের দিকে কাজ করে। তাহলে তোমার শরীরের যে ওজন, সেটা মনে করো এই যে তোমার পেট এখানে, এখান থেকে খাড়া নিচের দিকে মানে এই দিকে কাজ করতেছে, এটা তোমার উপর কাজ করতেছে, তোমার শরীরের ওজন এমজি। তোমার উপর আর কোনো বল আছে? তোমার উপর কিন্তু আর কোনো বল নাই। তোমার উপর তাহলে কি কি বল আছে বুঝো, তোমার উপর কি কি বল আছে? এমজি আছে, আর কস থিটা আছে, আর সাইন থিটা আছে, এই তিনটা আছে। এখন আর কিন্তু নাই, কারণ আরকে তো ভাগ করে ফেলছো। তাহলে তোমার উপর এখন বল আছে তিনটা, এমজি, আর কস থিটা, আর সাইন থিটা। এবার বলো, তুমি যে হেঁটে হেঁটে এদিকে যাচ্ছ, কার কারণে যাচ্ছ? কমন সেন্স কি বলে বলো? তোমার উপর বল আছে তিনটা, কি কি? এমজি, আর কস থিটা, আর সাইন থিটা। এখন তুমি যে দৌড়া দৌড়া এদিকে যাচ্ছ, কোন বলের কারণে যাচ্ছ দৌড়িয়ে দৌড়িয়ে এদিকে? বলো, এই যে এদিকে যে দৌড়ায় দৌড়ায় যাচ্ছ, কোন বলের কারণে দৌড়ায়া দৌড়ায়া যাইতাছো? কও, জিনিসটা খুব মজা, বলো বলো বলো, কোন বলের কারণে? এই যে সাদিকা পারভিন অলরেডি উত্তর দিয়েছে, আর কস থিটার কারণে। ইয়েস, তাহলে আমরা যে হেঁটে যাচ্ছি আর কস থিটার কারণে। এখানে ম্যাজিক দেখাবো একটু পরে। তাহলে আমরা হেঁটে সামনের দিকে যাচ্ছি, এই যে এই দিকের বলের কারণে আমরা হেঁটে সামনের দিকে যেতে পারতেছি। তাহলে আর সাইন থিটা কি করে, কেউ বলতে পারবা? তাহলে আর কস থিটার কারণে আমি হেঁটে হেঁটে বা দৌড়িয়ে দৌড়িয়ে সামনে যাচ্ছি, তাহলে আমাকে সামনের দিকে পুশ করতেছে আর কস থিটা। তাহলে আর সাইন থিটা করে এটা কি, কেউ কম দেখি, কেউ পারো কিনা, দেখি কেউ পারো কিনা। আর সাইন থিটা কি করে? আর কস থিটার কাহিনী তো বুঝলাম। একজন বলছে আর সাইন থিটা দাঁড়ায় রাখে না, আরে বলদ, তুমি যখন দৌড়াও দেখো তো হালকা মনে হয় কিনা শরীরটা, একটু দৌড়ায় দেখো তো শরীরটা হালকা মনে হয় কিনা। হালকা মনে হয় না? নর্মালি তুমি যখন দাঁড়িয়ে থাকো, শরীরটা যতটা ভার থাকে, দৌড়ালে কিন্তু শরীরটা হালকা। কেন হালকা জানো? এই আর সাইন থিটার কারণে। এই আর সাইন থিটা এই ওজনটাকে কমিয়ে দেয়। এমজি, ধরো এমজির মান হচ্ছে 100 নিউটন, এটা তোমার ওজন। এই যে আর সাইন থিটা করবে কি, এমজির উল্টা দিকে কাজ করতেছে না? আর সাইন থিটা যদি 10ও হয়, এই যে 10 100 থেকে কমে যাবে না ভাই? তোমার ওজন যদি 100 নিউটন হয়, ধরো তোমার ভর যদি 50 কেজি হয়, ওজন 100 না, 5 নং 45 মানে 480 নিউটন ওজন হবে তোমার। সেই ওজন থেকে আর সাইন থিটার মান যদি 10ও হয়, আর সাইন থিটা ওজনের ঠিক বিপরীত দিকে কাজ করে, তাহলে এই ওজনটাকে সে কমিয়ে দিবে না, প্রশমিত করে দিবে না, পুরোপুরি প্রশমিত করবে না। তার মানে এই আর সাইন থিটা ওজনটাকে খানিকটা হলেও প্রশমিত করে। এই কারণে দৌড়ানোর সময় আমরা হালকা ফিল করি। কথা কি বুঝছো? কারণ আর সাইন থিটা ওজনের উল্টা দিকে ক্রিয়াশীল। এই যে আর সাইন থিটাটা ওজনের উল্টা দিকে ক্রিয়াশীল, এই কারণে ওজনটাকে খানিকটা হলেও প্রশমিত করে। এই কারণে দৌড়ানোর সময় আমরা হালকা অনুভব করি, বা মাটি থেকে আমরা পা উড়ে যায়। বুঝছো? হ্যাঁ বুঝছো? এবার বুঝছো? এবার আমি হাঁটা পুরোটা ব্যাখ্যা করি। রেডি? পুরোটা ব্যাখ্যা এইভাবে ব্যাখ্যা করবা। যখন আমরা মাটিতে হাঁটি, তখন আমরা পা দিয়ে মাটিতে তির্যকভাবে বল প্রয়োগ করি। এই যে বল, ক্রিয়া বল, আর মাটিও আমাদেরকে প্রতিক্রিয়া বল দেয়।
তির্যকভাবে মানে অ্যাঙ্গেল করে। এই প্রতিক্রিয়া বল যদি ভূমি বরাবর ভাগ করি থিটা কোণে, তাহলে পাবো আর কস থিটা, আর লম্ব বরাবর পাবো আর সাইন থিটা। আমাদের ওজন খাড়া নিচের দিকে কাজ করে এমজি। এই পর্যন্ত লিখলা। তারপরে এই চিত্রটা আঁকবা, এরপরে বলবা চিত্র অনুযায়ী আর কস থিটা দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাই, তারপরে আর কস থিটার কারণে আমি কি ভাইয়া দৌড়াতে পারি বা হাঁটতে পারি, এবং আর সাইন থিটাটা ওজনের বিপরীত দিকে কাজ করে ওজনটাকে প্রশমিত করে, পুরোপুরি না খানিকটা, মানে খানিকটা কমায়। পুরোপুরি প্রশমিত করলে কি হইতো জানো? কি হইতো? তুমি আমি সুপারম্যান হয়ে যেতাম। মানে দেখো তো, বাই চান্স আর সাইন থিটার মান যদি ধরো 200, কোনোদিন আর সাইন থিটার মান যদি 200 হয় আর এমজির মান যদি হয় 100, তুমি কই থাকবা কও? তোমার পাখি মাটিতে থাকবে? আর সাইন থিটা 200, এটার মান যদি 100 হয়, তোমার পা মাটিতে থাকবে? তাহলে কোনোদিন যদি আর সাইন থিটার মানটা ওজনের চেয়ে বেশি হয়, তাহলে কিন্তু তুমি আমি সুপারম্যান বা কিরিশ হয়ে যাব। তাহলে এটা অফ টপিক বাদ, এটা কোনোদিন সম্ভব না। তো আমরা কি বলবো? আর কস থিটা দ্বারা সামনের দিকে এগিয়ে চলে, আর আর সাইন থিটা আমাদের ওজনটাকে খানিকটা প্রশমিত করে। এবার বুঝি, চলো এবার আমরা একটা জিনিস দেখবো, হাউ টু বি ক্রিশ। হাউ টু বি ক্রিশ। তোমরা সবাই ক্রিশ মুভি দেখছো নাকি? ঋত্বিক রোশনের অনেক ছোটবেলা আমরা দেখেছি, ক্রিশ লাফ দিয়ে এলে উড়ে যায়। তোমরা ক্রিশ না দেখো, হাল্ক তো দেখেছো, হাল্ক, HULK, হাল্ক। তো ক্রিশ, হাল্ক, হাউ টু বি হাল্ক বা ক্রিশ, কিভাবে এটা হওয়া যায় ফিজিক্সের মাধ্যমে, আমরা এখন সেটা দেখব। ওকে, আচ্ছা, একজন বলছে ভাই পাখির কি আর সেন্টিমিটার বেশি থাকে? পাখির উড়া বুঝাবো, আগে এদিকে তাকাও আস্তে আস্তে। কিভাবে ক্রিশ হয়? ক্রিশ কি করে মনে আছে? ক্রিশ এভাবে থাকে বা হাল্ক এভাবে থাকে, এক লম্ফ মাইরা সে উড়ে যায়। এই যে এক লম্ফ মেরে সে এইভাবে উড়ে যায়, তাই না? এভাবে উড়ে যাওয়ার কাহিনী কি জানো? তার সামনের দিকে একটা বল কাজ করে, উপরের দিকে একটা বল কাজ করে। সামনের বলের কারণে সে সামনে আগায়, উপরের বলের কারণে সে উপরে উঠে। এখানেও সেম, সামনের বলের কারণে সামনে, উপরের বলের কারণে উপরে। এখানেও সেম, সামনের বলের কারণে সামনে, উপরের বলের কারণে উপরে। বুঝছো? এবার আমরা ক্রিশ হয় কেমনে সেটা দেখব। ক্রিশ কি করে জানো? সে মাটির মধ্যে অনেক জোরে বল প্রয়োগ করে। এই যে তার শক্তিশালী পা, তার পায়ের মধ্যে অনেক শক্তি, সে মাটিতে অনেক জোরে একটা বল দেয়, মাটিও তারে অনেক জোরে একটা প্রতিক্রিয়া বল দেয়। এটার যদি আমরা থিটা কোণে উপাংশে ভাগ করি, এদিকে হবে আর কস থিটা, এটা হবে আর সাইন থিটা, এটা হবে আর সাইন থিটা। যে উপাংশে যদি ভাগ করে দাও, মনে মনে ভাববে এটা আর নাই, এটা শহীদ হয়ে গেছে, যেহেতু উপাংশে ভাগ করে দিছি। আর ক্রিশের যে ওজন, এটা হচ্ছে খাড়া নিচের দিকে এমজি। এবার ক্রিশ যেহেতু অনেক জোরে লাথি মারছে মাটিতে, মাটিও তারে অনেক জোরে প্রতিক্রিয়া বল দিছে। এই প্রতিক্রিয়া বলের আর কস থিটার মানটা অনেক বেশি হওয়ার কারণে সামনের দিকে অনেক দ্রুত এগিয়ে যায়, আর আর সাইন থিটার মানটা এমজি এর চেয়ে বেশি হওয়ার কারণে সে উপরের দিকে উঠতে থাকে। তাহলে একটা জিনিস উপরে উঠবে এবং একই সাথে সামনে যাবে, তাহলে তার গতিপথ কেমন হবে? একটা জিনিস একই সাথে উপরে উঠবে আবার সামনে যাবে, তাহলে দেখো উপরে উঠবে সামনে যাবে, তাহলে তার গতিপথটা এমন হবে। কথা কি বুঝছো? একই সাথে যদি উপরে উঠে আর সামনেও যায়, তাহলে তো এরকম বোমার মতো, তাই না? উপরে উঠে, বুঝছো? তো ক্রিশের আর সাইন থিটার মানটা এমজির চেয়ে অনেক বেশি, এই কারণে সে ক্রিশ। তো তুমিও যদি ক্রিশ হতে চাও, এখনই আজকে থেকে ফ্লোরে জোরে জোরে লাথি মারো, এমন জোরে লাথি মারো, এমন জোরে লাথি মারো যেন ফ্লোর তোমাকে তোমার ওজনের চেয়েও বেশি বল দেওয়ার মতো প্রতিক্রিয়া বল দেয়। এই এত জোরে লাথি মারলে অবশ্য ফ্লোর ভেঙে যাওয়ার চান্স আছে, তো অবশ্যই সাবধান, অবশ্যই সাবধান। কেউ তার বিল্ডিংয়ের উপরে করো না, পরে বিল্ডিং তছনছ হয়ে যাবে, তুমি উড়ে যাবা। ওকে, অবশ্য তোমার পায়ে ওরকম সুপার পাওয়ার লাগবে, তাছাড়া তুমি ক্রিশ হইতে পারবা না। একজন বলছে পরাবৃত্ত, ওইটা তো পরে আসতেছি, এটাকে বলে প্রাসের গতিপথ, এগুলো গতিবিদ্যায় পড়বো না। কথা কি বলছো? তাহলে ক্রিশ হও, দেখবা কি মাঝে মাঝে ক্রিশ যেখানতে লাভ মারে অনেক সব ভাঙ্গা চুইরা চুরমার হয়ে যায়, কারণ সে অনেক জোরে প্রতিক্রিয়া বল দিছে, মাটিও তারে প্রতিক্রিয়া বল দিছে অনেক বেশি। এই প্রতিক্রিয়া বলের মান অনেক বেশি হলে এটার মানও বেশি হবে, এটার মানও বেশি হবে, ফলে সামনেও যাবে, উপরে উঠবে। এমজিকে সে আর বেল দিবে না, কারণ এমজির মানটা অনেক কম এটার চেয়ে, তাহলে সে অবশ্যই উপরে উঠতে থাকবে। বুঝছো? আর যদি এমজি আর এটা সমান থাকে, তাহলে সে আর কি মোটামুটি ভাসমান থাকবে। এমজি আর সাইন থিটা যদি সমান হয়, একে অপরকে জিরো করে দিবে, তো তখন ভাসমান থাকবে। বুঝছো?
হ্যাঁ, একজন বলছে পা যাইব আমার। আচ্ছা থাক, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। এখন আমরা প্র্যাকটিক্যাল চিন্তা করি যে দৌড়বিদের দৌড়ানো, একটু লিখো দৌড়বিদ এর দৌড়বিদের দৌড়ানো। ওকে, দৌড়বিদ কিভাবে দৌড়ানো যায়, মানে এখানে ফিজিক্স কিভাবে ইউজ করা যায়, দৌড় কম্পিটিশনে কিভাবে ফিজিক্স ইউজ করা যায়। দেখো, এই মনে করো তুমি দৌড়াচ্ছ, তো আমরা আবারও সেম জিনিস, মাটিতে ক্রিয়া দিলে প্রতিক্রিয়া দিবে আর, এই কোণটা থিটা হলে এটা হচ্ছে আর কস থিটা, আর এটা হচ্ছে আর সাইন থিটা, আর এদিকে হচ্ছে এমজি, তাই না? এটুকু আমরা লিখে ফেললাম। ওকে, এবার দেখো দৌড়বিদের কাহিনীটা কি। দৌড়বিদরা দেখবা দৌড়ানোর সময় মাটিতে অনেক ঝুঁকে থাকে, তাই না? আরে আমি এত ঝুঁকছি, ক্যামেরাতেই দেখা যায় না আমাকে। এত পরিমাণ অনেক ঝুঁকে থাকে, কেন ঝুঁকে থাকে সামনের দিকে, কেন এত ঝুঁকে থাকে, হোয়াট ইজ দ্য রিজনটা বুঝো। দেখো ভাই, তোমাকে এখানে তুমি তো আর উইরা যাবে না, এখানে সামনের দিকে নিতে হেল্প করে কে বলো? এটা কিন্তু নাই, যেহেতু এটা ভাগ করছো, সামনের দিকে নিতে হেল্প করে আর কস থিটা, তাই না? তাহলে আর কস থিটার মান বেশি হলে তুমি তাড়াতাড়ি সামনের দিকে আগাবা। কথা কি বুঝছো? তোমাকে সামনের দিকে হেল্প করে কে? আর কস থিটা। তাহলে আর কস থিটার মান যদি বেশি হয় তাহলে তুমি তাড়াতাড়ি সামনের দিকে আগাবা, রাইট? ইয়েস, রাইট। তাহলে আর কস থিটার মান কখন বেশি হবে? যখন কস থিটার মান বেশি হবে, তাই না? আর কস থিটার মান কখন বেশি হবে? কখন? যখন কস থিটার মান বেশি হবে। কস থিটার মান কখন বেশি হবে? হোয়েন থিটার মান কম হবে। কথা কি বুঝছো? কারণ আমরা জানি cos 0 ডিগ্রি মান 1 আর cos 90 ডিগ্রি মান 0। তাহলে থিটার মান কমলে cos থিটা বাড়ে, থিটা কমলে cos থিটা বাড়ে, আর cos থিটা বাড়লে আলটিমেটলি এই জিনিস পুরোটা বাড়বে এবং তুমি তাড়াতাড়ি সামনে আগাবা। এই কারণে থিটা আমার কমাইতে হবে দৌড়ের সময়। তাহলে এই যে তুমি যে ঝুঁকে আসো, এই যে তুমি যে থিটা কোণে ঝুঁকে আসো, এই কোণটা যদি আরো কমাইতে পারো, মানে তুমি যদি একদম আরো কম কোণে ঝুঁকতে পারো, তাহলে আর cos থিটার মান আরো বেশি হবে এবং তুমি একটু তাড়াতাড়ি সামনের দিকে আগাবা। এই কারণে ঝুঁকতে একদম 0 ডিগ্রি করে দিও না, তাহলে মাটিতে গড়াগড়ি খাইতে খেতে আগাবা, ওটা দরকার নেই। তার মানে বুঝছো তো যে যত বেশি ঝুঁকে দৌড়ানো যাবে তত ফাস্ট যাওয়া যাবে। সায়েন্স, একটু ঝুঁকে যদি দৌড়ানো যায় তাহলে একটু ফাস্ট যাওয়া যাবে, ফিজিক্স এটা বলে। কারণ থিটা যত কম হবে আর cos থিটা বেশি হবে এবং তোমার দৌড়ানো তত সহজ হবে। ওকে, বুঝছো? এখন ঝামেলা হইলো গিয়া আর cos থিটা বাড়াইতে এটা যত বাড়বে এটা তো তত কমবে, তাই না? কারণ থিটা যত কম এদিক দিয়ে বাড়বে, মানে আর cos থিটা যত বাড়বে আমাদের আর সাইন থিটার মানও বাড়বে, নাকি না? থিটা যত এদিক দিয়ে কমবে আর সাইন থিটার মান কমবে। থিটা কমলে আর cos থিটা বাড়বে, এটা কম। আর cos থিটা বাড়বে আর সাইন থিটা কমবে। মানে এটা কমতে কমতে এমন হলো যে পুরা নিচের দিকে বলে এমজি, এটা নাই, তখন তুমি এমজির কারণে লোটকায় পড়া যাবে। এই কারণে বেশি ঝুঁকাও যাবে না, লিমিটেডে ঝুঁকতে হবে। আচ্ছা, বলছে ভাইয়া নিউ জয়েন হয়েছি, তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো করে আসো, নতুন জয়েন হলে তো বুঝবা না। তারপরও হ্যাঁ, এই যে একজন খুব সুন্দর কথা বলে, তখন হালকা কম মনে হবে। আচ্ছা, যারা নতুন যুক্ত হয়েছে তাদের জন্য আমরা ভেক্টরের রিক্যাপ ক্লাস রাখবো তোমাদের কলেজ শুরু হলে। রিক্যাপ ক্লাস বলতে পুরো ভেক্টর সহজে রিভিশন করার মতো কয়েকটা ক্লাস রাখবো। হ্যাঁ, আমরা দৌড়ানো বুঝছি, দৌড়ানো ব্যাখ্যা করতে পারবো। এবার আমরা জানবো নৌকার গুণ টানা। আজকে নৌকার গুণ টানা, পাখির উড়া, লন রোলার, হেলানো তলে ওজন, সুতা দিয়ে ঝুলন্ত ছবি, এই কয়েকটা জিনিস জেনে আজকের ক্লাস ডান। তাহলে আমরা আগে নৌকার গুণ টানাটা শিখে নিই। নৌকার গুণ টানা, নৌকা মানে কি? এই হচ্ছে নৌকা, এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। এই নৌকার এখানে লগুই আছে এবং এখানে দড়ি বেঁধে, এই যে হচ্ছে পার, এই পার থেকে নৌকাটা কেউ একজন টানতেছে, দড়ি বেঁধে এখান থেকে এদিকে কেউ একজন টানতেছে। তো এটাকে বলা হয় নৌকার গুণ ধরে টানা। এখানে মনে করো একটা লোক আছে, নৌকাটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। এটা ভেক্টরকে উপাংশে বিভাজনের মাধ্যমে ব্যাখ্যা করো। দেখো ব্যাখ্যা করি। প্রথমত এই বরাবর যে বলটা অ্যাপ্লাই হয়েছে সেটা যদি হয় এফ,
দেখো তো এই দিকের সাথে একটা অ্যাঙ্গেল অ্যাপ্লাই হয়েছে না থিটা কোণে, তাহলে এদিকে এফ এর উপাংশ কত, এফ কস থিটা, যেদিকে থিটা সেদিকে কস, আর তার লম্ব দিকে মানে এই দিকে উপাংশ হচ্ছে এফ সাইন থিটা। তো দেখো তো এই এফ কস থিটার কারণে নৌকাটা সামনের দিকে এগিয়ে যাবে, তাই না? আর এফ সাইন থিটার কারণে নৌকাটা ওই তীরের দিকে যেতে চাইবে। কিন্তু এইখানে একজন মাঝি আছে, এই মাঝি কি করে, এখানে একটা হাল ইউজ করে, হাল, নৌকার হাল। এই হাল দ্বারা এই যে পানির মধ্যে হালটা ধরে এই এফ সাইন থিটাকে প্রশমিত করে দেয়, ফলে নৌকাটা তীরের দিকে যায় না, ওই বরাবর টানলেও নৌকাটা একদম এফ কস থিটার কারণে মাঝ বরাবর এগিয়ে চলে। এটাকে বলা হয় নৌকার গুণ টানা। সো পুরো ঘটনাটা আবারও ব্যাখ্যা করি, যে তীর থেকে নৌকার গলুয়ে বাঁধা দড়ি দিয়ে কেউ একজন যদি এফ বলে টানে, তাকে থিটা কোণে আমি যদি অনুভূমিক মানে এক্স অক্ষ বরাবর ভাগ করি, তাহলে পাবো এফ কস থিটা, আর তার লম্ব দিকে বা তীর বরাবর উপাংশ হবে এফ সাইন থিটা। এফ কস থিটা দ্বারা নৌকাটা সামনের দিকে এগিয়ে যায়, আর এফ সাইন থিটার কারণে নৌকাটা তীরের দিকে যেতে চায়, কিন্তু একজন মাঝি নৌকার হাল দ্বারা এই এফ সাইন থিটাকে প্রশমিত করে। মানে এফ সাইন থিটার মান যদি হয় 10 নিউটন, এই নৌকার হাল ধরে এদিকে সে 10 নিউটন বল অ্যাপ্লাই করলো, যার ফলে 10 কাটাকাটি, ফলে আর নৌকাটা তীরের দিকে যাবে না। তাহলে আমরা কি বলবো, একজন মাঝি নৌকার হাল দ্বারা এই এফ সাইন থিটাকে প্রশমিত করে দেয়, ফলে নৌকাটা সামনের দিকে এগিয়ে চলে। এটাকে বলা হয় নৌকার গুণ টানা। ব্যাখ্যা করতে পারবো আমরা এটা? ভাইয়া নৌকার গুণ টানা ব্যাখ্যা করতে পারবো? আমি আবারও ব্যাখ্যা করি। কেউ যদি তীর থেকে একটা নৌকাকে এফ বলে টানে, থিটা কোণে টানে অনুভূমিকের সাথে, থিটা, তাহলে এটা এফ কস থিটা এফ সাইন থিটা, এফ কস থিটা দ্বারা সামনের দিকে এগিয়ে যায়, আর এফ সাইন থিটা তীরের দিকে টানে। এই এফ সাইন থিটাকে প্রশমিত করার জন্য একজন মাঝি নৌকায় বসে নৌকার হাল দ্বারা এফ সাইন থিটাকে প্রশমিত করে বা ব্যালেন্স করে। ভাই এগুলো সোজা, এগুলোর এর চেয়ে সোজা জিনিস পৃথিবীতে নাই। পাখির উড়া, একজন বলছিল ভাই পাখি কিভাবে উড়ে, এই যে দেখো পাখির উড়া, পাখি যে আকাশে উড়ে, সেই পাখির উড়া কিভাবে আমরা ব্যাখ্যা করব? আমরা পাখি আঁকতে পারি না, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। আমি একটা পাখি তাও অঙ্কন করার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে একটা পাখি, আচ্ছা পাখির ডানা, আচ্ছা পাখির ঠ্যাং, একটা ঠ্যাং, আচ্ছা পাখির আরেকটা ঠ্যাং। ওকে, আমি আঁকতে পারিনি, সরি, এটা বাদুর হয়ে গেছে। আমি রিয়েলি সরি, সকল পাখিদের জন্য আমি সরি, আমাকে পাখির কাছে কেউ বিচার দিও না। এটা হচ্ছে একটা পাখি, পাখিটা আকাশে উড়তেছে, এটা মোটামুটি বাদুরের মতো হয়ে গেছে, সরি। তো এই যে পাখিটা যে উড়তেছে, এই পাখির উড়া ভেক্টরের মাধ্যমে ব্যাখ্যা করো। পাখি কি করে, ডানা ঝাপটায়, তাই না? দুইটা ডানা এইভাবে ঝাপটি উঠে, তাই না? এরকম একটা সিকিউ তোমাদেরকে করাইছি। তাহলে দেখো পাখি যখন এইভাবে বল প্রয়োগ করে, কোথায় বল প্রয়োগ করছে? পাখি বল প্রয়োগ করতেছে বাতাসে। তাহলে দেখো এটা হচ্ছে পাখির প্রয়োগকৃত বল, যে এইভাবে পাখি কোথায় বল প্রয়োগ করলো? বাতাসে। বাতাস কি করবে? পাখির উপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল দিবে। এই দেখো বাতাস পাখির উপর ঠিক এই বরাবর, এটা কিন্তু পাখির উপর, এবং এই বরাবর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল দিচ্ছে। এটা মনে করো এফ, এটাও এফ, সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল দিচ্ছে। এখন এই দুই বলের লব্ধি কোনটা বলো? এই দুই বলের লব্ধি হচ্ছে সামান্তরিকের কর্ণ বরাবর, এটা হচ্ছে এই দুই বলের লব্ধি, এই যে এটা। তাহলে পাখিটা লব্ধি বরাবর এগিয়ে যাবে। কথা কি বুঝছো? প্যারালাল মোটামুটি প্যারালাল হয়েছে, হচ্ছে সামান্তরিকের এই যে গোলাপি প্যারালাল, সামান্তরিকের কর্ণ বরাবর পাখিটা এগিয়ে যাবে, শেষ। তাহলে আমরা কি বলবো, পাখির উড়াটা কেমনে ব্যাখ্যা করব? পাখি তার ডানা দিয়ে বাতাসে যদি দুই ডানা দিয়ে এফ বল প্রয়োগ করে, তাহলে বাতাসও পাখির ডানার উপর প্রতিক্রিয়া বল দিবে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল দিবে। এবং এই দুই প্রতিক্রিয়া বলের যে লব্ধি বল, সেই লব্ধি বরাবর বা সামান্তরিকের কর্ণ বরাবর পাখিটা উড়ে চলে যেতে থাকবে। এই হচ্ছে পাখির উড়া। হাল মানে বৈঠা, বুঝছ? এই পাখির উড়া ব্যাখ্যা করতে পারবা না ভাই? একদম সহজ। দেখো আমাদের যে প্র্যাকটিস শিট, ওইখানে পাখির উড়া ব্যাখ্যা করা আছে, একদম সোজা, একদম। এর চেয়ে সোজা জিনিস আসলে হয় না। এই বুঝছো, পাখির উড়া ব্যাখ্যা করতে পারবো? পাখির উড়াউড়ি ব্যাখ্যা করতে পারবেন?
আচ্ছা পারবো, এটা ব্যাপার কোনো ব্যাপার না, এটা বাচ্চাদের জিনিস। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে এগুলো হচ্ছে মানে ভেক্টর বিভাজনের এক্সাম্পল আর কি। সবচেয়ে ইম্পর্টেন্ট লন রোলার, সবাই একটু লিখো লন রোলার। লন রোলার খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় আসবে 3 নাম্বার 4 নাম্বারের জন্য আসতে পারে। লন রোলার মানে লন রোলার মানে বড় চাকা আর কি। ওই যে মাঝে মাঝে দেখবো অনেক বিশাল বিশাল চাকা মানে ঠেলে ঠেলে নিয়ে যায় চাকা, বা ওই যে মাটির নিচে যেই বড় বড় সিমেন্টের পাইপগুলো লাগানো হয় ওগুলাকে চিন্তা করতে পারো লন রোলার। তো এই হচ্ছে আমি একটা লন রোলার অঙ্কন করি, দেখো এটা হচ্ছে মোটামুটি একটা লন রোলার আমরা অঙ্কন করতেছি। ওকে, একটা না দুইটা অঙ্কন করি সুবিধা হবে। ওকে, হচ্ছে লন রোলার অঙ্কন করে ফেললাম। দুইটা লন রোলার, এদের অনেক ভর এম। সো একটা লন রোলারকে আমি টানবো আর একটাকে ঠেলবো। মনে করো এটাকে টানবো, অবশ্যই একটা অ্যাঙ্গেল করে টানবা, নাহলে তো উপাংশে ভাগ করতে পারবা না। সো ধরো এটার আমি এই বরাবর টানতেছি, লিখে নাও এটাকে এফ বলে টানতেছি। ঘটনা ব্যাখ্যা করতে হবে, এটাকে বলে টানা, যেখানে দড়ি বেঁধে টানতেছো। তো দেখো তো অনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেলে টানতেছো না, এটা হচ্ছে অনুভূমিক। অনুভূমিক মানে এক্স অক্ষ, এর সাথে একটা অ্যাঙ্গেলে কিন্তু তুমি টানতেছো, তাই না? তো এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে এফ এর এই বরাবর উপাংশ কত হবে? এফ কস থিটা, আর তার লম্ব বরাবর উপাংশ মানে এই দিকে হবে এফ সাইন থিটা, তাই না? এদিকে হবে এফ সাইন থিটা, এফ সাইন থিটা। আর এই যে লন রোলারের যে ওজন, সেই ওজনটা হবে খাড়া নিচের দিকে, ওজনটা হচ্ছে এমজি। ওকে, এটা হচ্ছে টানা, একটু লিখে নাও, এটা হচ্ছে টানা, টয়কার টা নয়কার না। টানা মানে টানতেছো, এই যে এফ বলে টানতেছো। আমরা কি করলাম, একটা লন রোলারকে এই যে এইভাবে বলবা, একটা লন রোলারকে অনুভূমিক মানে এক্স অক্ষের সাথে থিটা কোণে টানলে এক্স অক্ষ বরাবর বলের উপাংশ এফ কস থিটা, ওয়াই অক্ষ বরাবর এফ সাইন থিটা, আর নিচের দিকে ওজন হচ্ছে এমজি। এই তিনটা জিনিস আঁকার পর এখন এটা ব্যাখ্যা করবা। কেমনে ব্যাখ্যা করবা? দেখো, লন রোলারটা সামনের দিকে এগিয়ে যায় কেন? যাকে ভাগ করছো সে কিন্তু মনে মনে বাদ। হ্যাঁ বলো, লন রোলারটা সামনের দিকে এগিয়ে যায় কেন? তোমরাই বলো। এটা আঁকার পর নিজে নিজে ব্যাখ্যা করতে পারবা যে লন রোলারটা এফ কস থিটা বলের কারণে সামনের দিকে এগিয়ে যায়, আর এফ সাইন থিটা লন রোলারের ওজনটাকে খানিকটা কমিয়ে দেয়। তাহলে লন রোলারের নতুন ওজন কত হবে? নতুন ওজন বা আপাত ওজন, আপাত মানে যেটা ট্রু না, হ্যাঁ আপাত ওজন, নতুন ওজন বা আপাত ওজন কত বলো, কেউ বলতে পারবা? লন রোলারের অ্যাকচুয়াল ওজন কিন্তু এমজি, বাট নতুন বা আপাত ওজন কত? কেউ একজন বলতে পারবা? আপাত ওজন, আপাত ওজন মানে যেটা সত্যিকারের ওজন না, বাট টানার সময় ফিল হচ্ছে এই ওজনটা। কেউ বলতে পারবা লন রোলারের এখানে আপাত ওজন কত? দেখি তো, ট্যালেন্টেড পোলাপান। এখানে তো বুঝলাম যে এফ কস থিটার কারণে লন রোলারটা সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু এখানে এফ মানে আপাত ওজনটা কত? এই যে একজন বলে দিছে, একজন বলছে এফ সাইন থিটা মাইনাস এমজি। বলদ, এফ সাইন থিটা মাইনাস এমজি কখন হবে? যখন এফ সাইন থিটা বড় হবে। এফ সাইন থিটা বড় হলে লন রোলার তো আর মাটিতেই থাকবে না, এটা তো আকাশে উড়বে। কোনোদিন দেখেছিস লন রোলার আকাশে উড়ে? এখানে লন রোলারের আপাত ওজন হবে এমজি, অবশ্যই এটা চেয়ে অনেক বড়। আপাত ওজন হবে এমজি ছিল, বাট এখান থেকে এফ সাইন থিটা বিয়োগ যাবে, এটা হচ্ছে লন রোলারের আপাত ওজন। তাহলে এখানে আমরা কি বলবো? দেখো বলবে লন রোলারের টানা ব্যাখ্যা করো, তাহলে টানা ব্যাখ্যা করবো। রেডি? চিত্র রাখবা, বলবা একটা লন রোলারকে যদি আমি ভূমির সাথে থিটা কোণে টানি, এটা বলতে হবে। তুমি সোজাসুজি না, তুমি ডিরেক্ট ভূমির সাথে থিটা কোণে টানবা, এটা নিয়ম, এটা বলতে হবে। থিটা কোণে টানি, তাহলে ভূমি বরাবর বলের উপাংশ এফ কস থিটা, আর ওয়াই অক্ষ বা লম্ব বরাবর বলের উপাংশ এফ সাইন থিটা, আর লন রোলারের ওজন খাড়ার নিচের দিকে এমজি। এফ কস থিটা বলটির কারণে লন রোলারটি সামনের দিকে এগিয়ে যায়, আর এফ সাইন থিটা লন রোলারের ওজনটা খানিকটা কমিয়ে দেয়। তাহলে লন রোলারের নতুন ওজন বা আপাত ওজন হবে এমজি মাইনাস এফ সাইন থিটা। শেষ। এই কারণে টানার সময় লন রোলারটা হালকা মনে হবে, কারণ ওজনটা কিছুটা কমে যাচ্ছে না, যা ছিল তার থেকে একটু হইলেও তো কমতেছে। তাহলে টানার সময় লন রোলারটা হালকা মনে হবে। টানার সময়, এই কারণে অলওয়েজ রিমেম্বার, অশিক্ষিত জনগণ সবসময় মনে রাখবা, যে কোনো জিনিস টানলে সহজ,
এই যে এভাবে ধরে যদি কোনো জিনিস টেনে নিয়ে যাও সেটা সোজা, কারণ কি জানো, টানার সময় ওজন কমে যায়, যে এফ সাইন থিটার কারণে ওজনটা কিছুটা কমে যায়, এই কারণে টানার সময় যে কোনো জিনিস হালকা লাগে। একটু ফিল করে দেখো, একটা জিনিসকে ঠেলতে যত কঠিন, টানতে সোজা, কারণ টানার সময় জিনিসটা হালকা লাগে। এবার আমরা ঠেলবো, আমরা তো টানলাম, এবার আমরা ঠেলবো। এই যে এবার ঠেলবো, ঠেলি চলো ভাই। তুমি যখন ঠেলবা তুমি তো অবশ্যই তীর্যকভাবে এই দিকে ঠেলবা। দেখো এই যে এইভাবে ঠেলতেছো, মানে এই দিকটা ধাক্কা মারতেছো, হেইয়া, যে এফ বলে ধাক্কা মারতেছো। ওকে, তো এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অনুভূমিক। অনুভূমিক বলতে ভূমি না, এক্স অক্ষ বোঝায় আর কি। এই দিকের সাথে থিটা কোণে তুমি ঠেলতেছো, তাহলে যেদিকে থিটা সেদিকে কস। এই যে এই দিকের সাথে যদি দেখো, দিকটা বুঝো, দিকটা মানে এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে থিটা কোণে যদি ঠেলো তাহলে এদিকে হবে এফ কস থিটা। ওকে, সুন্দর। আর এদিকে হবে, এই যে এদিকে হবে এফ সাইন থিটা, এফ সাইন থিটা, তাই না? কারণ এটা এফ কস থিটা হলে লম্বটা অবশ্যই এইদিকে এফ সাইন থিটা। আর এই জিনিসটার ওজন কোন দিকে? নিচের দিকে, এমজি। এবার বলো, এই যে জিনিসটা ঠেলার সময় কার কারণে সামনে এগিয়ে যায়? এফ কস থিটার কারণে। এখানেও এফ কস থিটার কারণে, এটাতে কোনো সমস্যা নেই। এফ কস থিটা সামনের দিকে, এই কারণে এটাকে সামনে নিয়ে যায়। কিন্তু ঠেলার সময় এটার আপাত ওজন কত হয় বলো? আপাত ওজন, আপাত ওজন, আপাত ওজন বা নতুন ওজন হবে এমজির সাথে। এটা কি বিয়োগ হবে কোনোভাবে? এমজি যেদিকে, এফ সাইন থিটা ওই দিকেই, একই দিকে, একই দিকে হলো যোগ হয়, তাই না? আমরা লব্ধি থেকেও জেনেছি একই দিকে হলে যোগ হয়। তাহলে আপাত ওজন যদি এমজির সাথে আরও এফ সাইন থিটা যোগ হয়, ওজনটা কি বাড়লো না? তাহলে কি তোমার ঠেলতে কষ্ট হবে না? এই প্রশ্নটাই পরীক্ষা আসে, যে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ, ব্যাখ্যা করো। তো বলবা, এটা ব্যাখ্যা করে দিবা যে ঠেলার সময় এফ কস থিটা দ্বারা সামনে এগিয়ে যায়, টানার সময় এফ কস থিটা দ্বারা সামনে এগিয়ে যায়। কিন্তু টানার সময় এফ সাইন থিটা ওজনটাকে কমিয়ে দেয়, কিন্তু ঠেলার সময় ওজনের দিকে যেহেতু এফ সাইন থিটা কাজ করে, তাহলে আপাত ওজন বেড়ে যায়। এই কারণে ঠেলার সময় একটু ভারী লাগে আর টানার সময় হালকা লাগে। এই কারণে টানাটা সহজ। তোমার যদি কেউ ট্রলি ব্যাগ টানতে দেয়, ইন ফিউচার তোমার ওয়াইফ যদি তোমাকে ট্রলি ব্যাগ টানতে দেয়, বলো যে এই ট্রলি ব্যাগটা ঠেলা নিয়ে আসো, তুমি কিন্তু ঠেলবা না। তুমি ভাববা ইয়াসিন ভাই শিখিয়েছিল, 2024 সালে ইয়াসিন ভাই শিখিয়েছিল যে ঠেলার চেয়ে টানা সহজ। আমার বউ আমাকে এই ট্রলি ব্যাগটা ঠেলতে বলছে, কিন্তু আমি টানবো। এভাবে তুমি টানবা। আর তুমি যদি তোমার বউকে কষ্ট দিতে চাও, প্রতিশোধ নিব, কিভাবে নিবা? তাকে বলবো কি, এই এটা তুমি ঠেলা দিয়ে নিয়ে যাও, আরো সহজ হবে। ও তো আর সায়েন্স বুঝবে না, ও তো আর এই ক্লাস করে নাই, ও তখন ঠেলতে নিবে, ও আর টের পাবে না যে আসলে ওর কষ্ট হয়েছে। দিস ইজ ফিজিক্স। ওকে, বুঝছো? ব্যাখ্যা করতে পারবা লন রোলারে এইটা? এই যে এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে, যে এটার আপাত ওজন কত। ঠেলার সময় আপাত ওজন হচ্ছে এমজি প্লাস এফ সাইন থিটা। এরকম চিত্র দিয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আসছে। কেন ওজন হয়েছে দেখো তাই, এই যে এমজি আর এটা তো যোগ হয়ে যাবে একই দিকে, যোগ হলে কি বাড়তেছে, ওজনটা বাড়তেছে। এই বুঝছো? হ্যাঁ, এটা ক্লিয়ার? এগুলো সোজা, এগুলো ইন্টারেস্টিং না কিছু, এগুলো সোজা। আরো অনেক জিনিস ইন্টারেস্টিং আছে, যেমন আপেক্ষিক বেগ যখন শিখবা ওইখানে আরো দারুণ জিনিস আছে যেগুলো দিয়ে ইঞ্জিনিয়ারিং কাঁপায় দিতে পারবা। ওকে, এগুলো সোজা জিনিস। আচ্ছা, লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ বুঝে গেলাম। এবার হেলানো তলে ওজন, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, এটার আগে এটা একটু শিখে নিই। সুতা দিয়ে ঝুলন্ত ছবিতে টান বল বিভাজন। এটা একটা ছবি, এই মনে করো তোমার এবং তোমার ওয়াইফের ছবি। আমরা 2025-24 আছি, 2075 সাল। এই হচ্ছে তুমি, একটু বুড়া হয়ে গেছো, তোমার চুল 2-3টা আছে। আর এই হচ্ছে তোমার ওয়াইফ, বুড়ি হয়ে গেছে, তারও 2টা চুল আছে। এবং তোমরা ফটোশ্যুট করছো, এই সেই পুরাতন ফটো। হ্যাঁ, তোমরা বুড়া বুড়ির ফটো। মানে এটা ঝুলন্ত আছে, এখানে একটা পিন মেরে তোমার নাতিনাতনিরা এটা ঝুলাই দিছে এখানে। এই যে এখানে এমনি ফটোটা ঝুলন্ত অবস্থায় আছে, এখানে পিন মারা। তো আমরা কি বলতেছি? আমরা বলতেছি ঝুলন্ত ফটোতে, ঝুলন্ত ছবিতে টান বল বিভাজন। আচ্ছা দেখো, এখানে টান বলের বিভাজন কি? টান বল মনে রাখবা, টান বল অলওয়েজ ঝুলন বিন্দুর দিকে কাজ করে। একটা দড়ি যখন টান হয়ে থাকে, টান বলটা ঝুলন বিন্দুর দিকে কাজ করে, এটুকু আপাতত মনে রাখো।
নিউটনিয়ান মেকানিক্সে টান বল আমরা আরও ইন ডিটেলসে শিখবো। আর যারা আগেভাগে নিউটনিয়ান শিখতে চাও তারা আর্কাইভ দেখতে পারো। আর্কাইভে আমি অস্থিরভাবে নিউটনিয়ান পড়াই দিছি, মানে 25 ব্যাচকে এমন পড়াইছি নিউটনিয়ানের বাপ বানায় দিছি, চলে দেখতে পারো। ওকে, ওটা ফ্রি করা আছে। এবার দেখো যেভাবে ঝুলানো আছে, এই যে এইভাবে ঝুলানো আছে, তো এখানে টান বল বিভাজন। তো এই দড়িতে যে টান বল সেটা কাজ করে ঝুলন বিন্দু বরাবর। তাহলে এদিকে টান বল টি, এদিকে টান বল টি কাজ করে। এবার এই টান বলকে আমরা বিভাজন করব। ভাইয়া খুবই সোজা, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই টান বলের এদিক উপাংশ কত বলো? এদিক উপাংশ হচ্ছে টি কস থিটা, আবার এই লম্ব দিক উপাংশ হচ্ছে টি সাইন থিটা, তাই না? টি সাইন থিটা, এটা নিয়ে সন্দেহ নেই। ঠিক একইভাবে এটা যদি টি হয়, এই কোণটাও তো থিটা, তাহলে এদিকে উপাংশ হবে টি কস থিটা, আর তার লম্ব দিক মানে এইদিকে উপাংশ হবে টি সাইন থিটা। এবার বুঝো, আগে বুঝো, যাদেরকে উপাংশে ভাগ করছো তারা কিন্তু আর নাই, মনে মনে নাই, এরা মনে মনে বাতিল হয়ে গেছে, এবার বলো তো টি কস থিটা এরা কি একে অপরকে মেরে ফেলবে না ভাই? তোমরাই কও। একটা টি কস থিটা এই দিকে, আরেকটা এই দিকে, মানে একটা যেদিকে আরেকটা তার উল্টা দিকে, যেভাবে যদি চিন্তা করো, সেম জিনিস উল্টা দিকে থাকলে একে অপরকে ভ্যানিশ করে দেয়, একই জিনিস বিপরীত দিকে থাকলে একে অপরকে ভ্যানিশ করে দেয়। তাহলে এই যে টি কস থিটা আর টি কস থিটা শেষ করে দিবে, একে অপরকে নালিফাই করে দিবে। তাহলে এটা নালিফাই বাদ, তাহলে বাইচার হলো টি সাইন থিটা একই দিকে, তাহলে যোগ হবে। আর এই ছবিটার ওজন যদি হয় এমজি, ছবিটার ভর এম, ওজন যদি হয় এমজি, তো দেখো এটা যদি ঝুলন্ত অবস্থা থাকে তাহলে আমরা বলতে পারি উপরের দিকে মোট বল এই এমজিকে ব্যালেন্স করতেছে। উপরের দিকে মোট বল হচ্ছে টি সাইন থিটা যোগ টি সাইন থিটা, কারণ একই দিকে, এবং এরা কাকে ব্যালেন্স করতেছে? এমজিকে। তাহলে এরা হচ্ছে এমজির সমান। তাহলে এই ছবির জন্য লিখতে পারবো 2t sin θ = mg। মনে থাকবে? বুঝছি না বুঝলে বলো। যে দুইটা সুতা দেওয়া আছে, থিটা কোণ দেওয়া আছে, তাহলে টি cos θ টি sin θ তে ভাগ করলাম। টি cos θ একে অপরের বিপরীত দিকে থাকায় একে অপরকে নালিফাই বা ভ্যানিশ করে দিবে, প্রশমিত করে দিবে। মানে 2 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 0। বিপরীত দিকে থাকায় বিয়োগ হয়, জানি আমরা 0। আর নিচের দিকে ছবির ওজন mg, উপরের দিকে দুইটা টি sin θ। তাহলে দুইটা টি সাইন থিটা নিচের এমজিকে ব্যালেন্স করতেছে, যেহেতু ঝুলে আছে ছবিটা ঝুলে থাকা মানে ব্যালেন্সড। তাহলে উপরের দিকে 2t sin θ সমান mg, এই যে 2t sin θ সমান mg। বুঝছি? বুঝছি। ওহ আচ্ছা, একজন বলছে ভাইয়া 2t sin θ মাইনাস mg দিলে কি হবে? হ্যাঁ হবে। দেখো এখানে মূলত বোঝাচ্ছে ছবিটা ব্যালেন্স আকারে আছে, তাহলে এটা এইভাবে লেখা যাবে 2t sin θ নিচের দিকে mg, তাহলে এই দুইটা লব্ধি হচ্ছে 0, এটাও তো লেখা যাবে না? ব্যালেন্স থাকা মানে কি? মানে ছবিটা নড়াচড়া করতেছে না, মানে ত্বরণ শূন্য, বেগ শূন্য, তাই না? তাহলে বোঝা যাচ্ছে 2t sin θ মাইনাস mg = 0, যে 2t sin θ মাইনাস mg = 0, এটা মানেই তো এটা একই তো, যেই লাও সেই কদু না। ব্যালেন্স থাকা মানে উপরের সমান নিচে, সোজা হিসাব, উপরে যা নিচেও তা, যদি ব্যালেন্স থাকে। তাহলে 2t sin θ = mg, বা তোমার মন চাইলে 2t sin θ মাইনাস mg সমান 0 লিখতে পারো। ওকে, ক্লিয়ার? আজকের ক্লাসের লাস্ট টপিক, এরপর আমি কিছু অঙ্ক তোমাদেরকে দিব, তোমরা করবা। হেলানো তলে ওজন। আচ্ছা, হেলানো তলে ওজনটা আমরা আজকের ক্লাসে না, এটা নিউটনিয়ান মেকানিক্সে পড়াবো। এটা নিউটনিয়ান মেকানিক্সের টপিকই। সো আজকের ক্লাস শেষ, এখানেই শেষ। তাহলে আমরা এই কয়েকটা জিনিস ক্লিয়ার কিনা, যে কোনো দিকে, দেখো আমি পুরোটা সামারাইজ করি। প্রথমত আমরা শিখলাম যে কোনো দিকে উপাংশী বিভাজন, যে কোনো দিকে উপাংশী বিভাজনের সূত্র দিয়ে একটা অঙ্ক করলাম। এরপর লম্ব উপাংশী বিভাজন, যেদিকে থিটা সেদিকে কস, লম্ব দিকে সাইন। এরপরে পায়ে হাঁটা শিখলাম, আর কস থিটা দ্বারা সামনে যাবে, আর সাইন থিটা ওজনকে ব্যালেন্স প্রশমিত করবে। তার নৌকার গুণ টানা শিখলাম, পাখির উড়া শিখলাম, লন রোলার শিখলাম। এরপর শিখলাম সুতা দিয়ে ঝুলন্ত ছবিতে টান বিভাজন। এবার কিছু অঙ্ক করি, চলো। অঙ্ক করলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে এবং নেক্সট ক্লাস থেকে আমরা আপেক্ষিক বেগ শুরু করতে পারবো। ওকে, তো অঙ্ক শুরু। বেশিক্ষণ না, এটা করো দেখি, এটা তোমরা করো। এটা SW থাকলো। আচ্ছা, এটা করো, 1 মিনিট সময় দিলাম, দেখি কে কে পারো। এটা হচ্ছে যে কোনো দিকে উপাংশী বিভাজনের একটা অঙ্ক।
এই যে এই অঙ্কটাই বুয়েটে আসছে আর কি, যেটা বলছিলাম। করো এই অঙ্কটা করো। একটু পানি দিয়ে এই অঙ্কটা করো ভাইয়ারা। শেষ করব, যা পড়াইছি তা দিয়ে অঙ্ক করায়নি। দেখো তোমাদের কিন্তু আমি কোনো কিছু কমতি রাখি না। যারা রেগুলার ক্লাস ফলো করবা তারা বুঝবা। যারা রেগুলার ক্লাস ফলো করবা তারা এটা বুঝতে পারবা, যারা একটা ক্লাস মিস দিবা আর একটা করবা তারা বুঝতে পারবা না। তোমাদেরকে থিওরি পড়াই, প্রত্যেকটা থিওরি ধরে ধরে, এরপরে ম্যাথ করাই, সব কিছু A to Z পুরোটা তোমরা নোট করো, দেখো কত বড় হয়। যে কোনো বই বিট দিতে পারবে ইনশাল্লাহ, তাকে এটা বলা ঠিক না। মানে আমি যেহেতু সকল বই ঘেটেই এই ইয়েটা মানে হচ্ছে লেকচার স্লাইডটা তৈরি করেছি, গত বছরেরটা এই বছরেরটা, এই বছরে সামান্য কিছু আপডেট আসবে আর কি, বেশি কিছু আপডেট হবে না, কারণ একই তো বই। তো যেটা হয়েছে যে এখানে কোনো মনে করো কম্প্রোমাইজ রাখিনি, নো কম্প্রোমাইজ। তোমরা নিউটনিয়ান বলবিদ্যার আর্কাইভ যদি দেখো, 19টা ক্লাস, 2-1.5 ঘন্টা এভারেজে 30 ঘন্টা 35 ঘন্টা ক্লাস হবে। এমন ক্লাস যেটা করলে নিউটনিয়ান বলবিদ্যার HSC অ্যাডমিশন সব কভার হয়ে যাবে, সব। ওটা যদিও ফ্রি করা আছে, আর্কাইভেও আছে, দেখতে পারো। আচ্ছা, এটা করতে পারবা আমি জানি। কিভাবে করবা? ফার্স্টে পি বের করবা। পি হচ্ছে আর, আগে সাইন আলফা প্লাস বিটা লিখে নিই। 65 আর 30 কত হয়? 95। একটি অপর দিকে 65, তাহলে একটা হবে সাইন 65 আর একটা হবে 70 সাইন 30 সাইন 95। বুয়েটে আসা অঙ্ক, অ্যান্সার ডান, শেষ। এটাই ডান, এটাই অ্যান্সার। নেক্সট, OABC সামান্তরিক, এর সন্নিহিত বাহু OAOC কর্ণ OB এর সাথে এত এত কোণ উৎপন্ন করে। কর্ণের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে OAOC কত? বুঝছো? এটা সামান্তরিকের কথা বলেছে। আচ্ছা, সেই সামান্তরিক বলছে এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে কর্ণ। বলছে এই কর্ণটা হলো 20 সেন্টিমিটার, এটা দিয়ে দিছে। বলছে এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 40 ডিগ্রি। বলছে এই বাহুটা মানে এই বাহুটা আর এই বাহুটা কত? পারবো নাকি না? খালি ইয়েস অর নো বলো। বলছে এই বাহু আর এই বাহুটা কত? ইয়েস অর নো, ইয়েস অর নো, কমেন্টে বলো ইয়েস অর নো। পারবো নাকি না? পারবো নাকি না বলো, ইয়েস অর নো। পড়াইছি না? পরিচিত লাগছে না জিনিসগুলো? কোনো মানে কোনো নতুন কিছু না, এইগুলাই তোমরা মানে বারবার এগুলাই পাবা। ইজ ইট পসিবল অর নট? আমাকে বলো না, একটু দ্রুত বলো। ইয়েস, অফকোর্স পসিবল, অফকোর্স পারবো। আর করলাম না এটা। নেক্সট, একটি জাহাজ পূর্ব উত্তর দিকে 60 ডিগ্রি কোণে 130 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো। যাত্রাবিন্দু হতে কত দূর উত্তর ও কত দূর পূর্ব দিকে গেল? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো এখানে কি বলছে, এখানে বলছে, এখানে লাইনটা বুঝছো, পূর্ব উত্তর। এই উত্তর পূর্ব কথাবার্তা থাকলেই আমরা আগে এই জিনিসটা এঁকে ফেলবো। এটা না আঁকলে ভুল হওয়ার চান্স থাকে। যেভাবে এঁকে ফেলবা আমার মতো করেই দিও, যেহেতু আমার কাছে পড়তেছো। এটা নর্থ দিবা, এটা সাউথ দিবা, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তো এইভাবে আমরা এঁকে ফেললাম, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এবার পূর্ব উত্তর মানে কি বুঝো। পূর্ব উত্তর দিকে 60 ডিগ্রি মানে কি? দেখো ইস্ট মানে পূর্ব, নর্থ মানে উত্তর। তাহলে এই অংশে, মনে করো একটা জাহাজ এইভাবে গেল, তাহলে 60 ডিগ্রি কোনটা? এটা না এটা? দিস ইজ দ্য কোয়েশ্চেন, মেইন কোয়েশ্চেন। যেখানে 60 ডিগ্রি কোনটা, কোন দিকের সাথে 60 ডিগ্রি? এখানে বলছে পূর্ব উত্তর দিকের সাথে 60 ডিগ্রি। পূর্ব উত্তর দিক বলতে কোন দিক? পূর্ব দিক না উত্তর দিক? মনে রাখবা, আগে যেটা বলবে, আগে কি বলছে, পূর্ব না উত্তর? আগে বলছে পূর্ব, তাহলে এই 60 ডিগ্রি পূর্ব দিকের সাথে, মনে থাকে জানো। তাহলে পূর্ব দিকের সাথে যে আগে যেটা বলবে এই কোণটা তার সাথে। 130 কিলোমিটার, তাহলে এই দূরত্বটা হচ্ছে 130 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো। মানে এখান থেকে যাত্রা করে 130 কিলোমিটার গেল। যাত্রাবিন্দুতে কত দূর উত্তর, কত দূর পূর্ব দিকে গেল? এই যে কত দূর উত্তর, উত্তর মানে এই যে এটুকু কত, এই যে এটুকু কত, এই যে এটুকু কত, উত্তর দিকে কত এবং পূর্ব দিকে কত, মানে এটুকু কত।
বের করতে পারবো নাকি না বলো, বুঝছো তো ব্যাপারটা? আবারও বুঝাই, বলছে যাত্রা বিন্দু হতে কত দূর উত্তর, এই যে এখান থেকে তুমি জাস্ট এখানে একটু ডট ডট দিয়ে লাগাই দাও, এই যে এটা হচ্ছে উত্তর, এবং কত দূর পূর্ব, এই যে ডট ডট দিয়ে লাগাই দাও, এটা হচ্ছে পূর্ব। এই যে দুইটা নীল লাইন টানতেছি না, এই দুইটা বের করতে বলছে, পারবো নাকি না। দেখো এটা আর এটা পরস্পর লম্ব উপাংশ না, কার 130-এর, তাহলে এদিকে হবে 130, যেদিকে থিটা সেদিকে কস 60, আর এটা হবে 130 sin 60। বুঝছো তো? এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পূর্ব। কথা কি বুঝছো নাকি না? পারবো নাকি না? পারবো। sin 60 মানে √3/2। আচ্ছা, পূর্ব হচ্ছে 130-এর অর্ধেক করলে তো 65 হয়, 60 কেন? পূর্ব হচ্ছে 65, উৎসলু লিখছে 60 কেন? 65 হবে। cos 60 মান হাফ না, এটাকে অর্ধেক করলে তো 65 হবে। তাহলে পূর্ব দিকে 65, উত্তর দিকে 65 √3। একজন বলছে ভাইয়া তোমার ইউটিউবের ক্লাস শেষ করছে, হবে না? অবশ্যই হবে, বাট এখানে কিছু আপডেট থাকবে, হ্যাঁ, তো এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। পারবো সোজা। নেক্সট দেখো, এটা খুব সুন্দর, এটা খুবই সুন্দর একটা অঙ্ক। এটাতে অনেকে কনফিউজড হয়ে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা অঙ্ক। একটা লন রোলারের ঠেলা বা টানার জন্য অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত নিউটন বল প্রয়োগ করা হলো। টানার সময় এর ওজন ঠেলা অপেক্ষা কত কম হবে? জিনিসটা একটু কনফিউজিং কোয়েশ্চেন, তাই না? এটা হচ্ছে লন রোলার, আমরা দুইটা কাজ করবো, একবার ঠেলবো একবার টানবো। তো বলছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত নিউটন বল, তাহলে এইভাবে একবার টানছে, অনুভূমিক মানে এক্স অক্ষের সাথে এই কোণটা 30 ডিগ্রি, কত বল? 19.6 নিউটন বলে। আবার ঠেলছে, একইভাবে ঠেলছে, অনুভূমিক মানে এক্স অক্ষ, এই যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে একই বলে ঠেলছে, মানে 19.6 নিউটন বলে। তো প্রশ্ন হচ্ছে টানা আর ঠেলার ক্ষেত্রে ওজনের তারতম্য বের করতে বলছে। যেমন টানার ক্ষেত্রে এটার ওজন কত কেউ বলো? উপাংশে ভাগ করো, আমরা জানি এদিকে হবে cos থিটা 19.6 cos 30, আর তার লম্ব দিক মানে এইদিকে হবে 19.6 sin 30, আর এদিকে হচ্ছে ওজন mg। সেম কথা এটার জন্য, এদিকে হবে 19.6 cos 30, আর এদিকে হবে 19.6 sin 30, এবং এটার ওজন হবে এদিকে mg। এখন বলো টানার ক্ষেত্রে ওজন কত? এই যে টানার ক্ষেত্রে ওজন মনে করো W1, কত হবে? mg মাইনাস 19.6 sin 30 মানে 9.8। mg কত? এটার mg কত? আচ্ছা লিখলাম, এটা হচ্ছে টানার ক্ষেত্রে ওজন, mg দেয় নাই, টানার ক্ষেত্রে ওজন। এবার ঠেলার ক্ষেত্রে ওজন কত বলো? ঠেলার ক্ষেত্রে ওজন হচ্ছে mg প্লাস 9.8, যে 19 sin 30 মানে 9.8। টানার ক্ষেত্রে ওজন এটা, ঠেলার ক্ষেত্রে ওজন এটা। বলছে টানার সময় এর ওজন ঠেলা অপেক্ষা কত কম হবে, মানে ঠেলার সময় যে ওজন আর টানার সময় যে ওজন, এদের তারতম্য বের করতে বলছে, এদের পার্থক্য বের করতে বলছে। যে দেখো ঠেলার সময় ওজনটা বেশি না, এটা অনেক বেশি ওজন, টানার সময় এটা একটা কম ওজন, তাহলে এদের মধ্যে পার্থক্য কত? তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে ডেল ডব্লু, যে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দিবা। বড়টা হচ্ছে mg প্লাস 9.8, এটাতে বিয়োগ দিবে ছোটটা, তাহলে মাইনাস mg, মাইনাসে মাইনাসে প্লাস 9.8, mg কাটা, তাহলে অ্যান্সার হচ্ছে 19.6 নিউটন। দারুণ একটা প্রশ্ন, দিস ইজ আওয়ার অ্যান্সার। প্রশ্নটা উত্তর কি বুঝতে পেরেছি? থিওরি বুঝলে এটা বোঝাটা কোনো ব্যাপারই না, যে টানার সময় ওজন এটা, ঠেলার সময় ওজন এটা, তাহলে টানার সময় ঠেলার তুলনায় কতটুকু কম ওজন, মানে পার্থক্য কত? ঠেলা থেকে টানার ওজনটা বিয়োগ করে দিব, পার্থক্যটা আসতেছে 19.6 নিউটন। শেষ। আপাত ওজন দিয়েই তো করছি বলদ, এই যে আপাত ওজন বের করছি, এরপর আপাত ওজনের পার্থক্য বের করছি। প্রশ্নটা বোঝ আগে, টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কত কম, মানে ঠেলার সময় তুমি যে ওজনটা পাচ্ছ, টানার সময় সেই ওজনটা চেয়ে কতটুকু কম পাচ্ছ, তার মানে এই দুইটার পার্থক্য, এই ওজন দুইটার পার্থক্য। ওকে, পারবো আমরা এটা? বুঝছি, এই ওজন দুইটার পার্থক্য আমরা বের করলাম, মানে ঠেলার সময় ওজন আর টানার সময় ওজনের পার্থক্যটা চাইছে, সোজা বাংলা কথা। ঠেলার ওজন আর টানার ওজনের সময়ের পার্থক্যটা চাইছে বস, বুঝছি।
বুঝছি। নেক্সট, এটা তোমরা করবা। এটা হচ্ছে এটা একটা আমাদের সিলেট একটা বোর্ডের কোয়েশ্চেন, কোন একটা বোর্ডে আসছে। বলছে দোকানদার বলছে হ্যান্ডেল ধরে টানতে, মানে একজন হ্যান্ডেল ধরে ঠেলতেছে, দোকানদার বলছে এই সামরি, মানে সামরি তবা তবা, আমি একটু মানে হচ্ছে অশুদ্ধ ভাষা উচ্চারণ করে ফেলেছি, সরি। একটা মেয়ে একটা ট্রলি ধরে ঠেলতেছে, দোকানদার বলছে এই আপু তুমি ট্রলি ধরে ঠেলো না, তুমি ট্রলি ধরে টানো, তাহলে কম বল লাগবে। হ্যান্ডেল ধরে টানেন তাহলে কম বল লাগবো। এখন বলছে কি ট্রলির হ্যান্ডেল ধরে সামনে টানতে বললো কেন, ব্যাখ্যা করো। কারণ দোকানদার ফিজিক্স পড়ছে ছোটবেলায়, সে দোকানদার হয়েছে তাতে কি, সে ফিজিক্স পড়া হয়েছে, সে জানে যে টানলে হালকা ওজন, ঠেললে বেশি ওজন। এটাই ব্যাখ্যা করে দিবা। HW, এটা HW থাকলো। ওকে ওকে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এটা ব্যাখ্যা করছি, এটা অলরেডি ব্যাখ্যা করেছি। কিরে আর কত অঙ্ক, ওরে বাবা ওরে বাবা, আরো 4টা আছে। আচ্ছা এটা আমরা নেক্সট ক্লাসে করব। আচ্ছা এটাও এটা আমরা এই ক্লাসে করাইছি। আচ্ছা এটা আমরা করাইছি। দেখো এই অঙ্কটা কি, এফ মানের একটি বলকে দুইটি অংশকে বিশ্লেষণ করলে একটি অংশ যদি বলটি সমমানের হয় এবং এর সাথে সমকোণ উৎপন্ন করে তবে অপর অংশটির মান এবং দিক নির্ণয় করা। দেখো কি বলছে, অঙ্কটা খুব সুন্দর। এটা হচ্ছে একটা বল, এই বলটা মনে করো এফ। এখন এটারে এমনভাবে দুইটা অংশে ভাগ করবা যে একটা অংশ, এই যেদিকে কি বলছে দেখো, যে একটা অংশ বলটির সমমানের হবে এবং এর সাথে সমকোণ উৎপন্ন করবে। তাহলে একটা অংশ হবে এইটা, এই যে এটা, এবং এই যে এটাকে ভাগ করছো আর কি, এবং এটার মান হবে এটার মানের সমান, এবং কত গুণ উৎপন্ন করছে 90 ডিগ্রি। তাহলে অপর অংশের মান এবং দিক, তাহলে তোমার কি মনে হয় অপর অংশটা কই? এই যে এটা যদি একটা অংশ হয়, তুমি তো জানো এটা একটা কর্ণ হইতে হবে, এই যে ত্রিভুজ বানায় দিলা, এবার প্যারালাল, এই যে প্যারালাল প্যারালাল প্যারালাল, বলো অপর অংশ কোনটা? এই যে এটা সেই অপর অংশ। কথা কি বুঝেছো? আবারও বুঝাই, দেখো কি বলছে। বলছে এটা একটা বল, এটাকে এমনভাবে ভাগ করো যেন একটা অংশের মান এটার সমান হয়, মানে এফ এর সমান হয়, এবং এটা যেন এটার সাথে 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে আরেকটা অংশ কত, মানে আরেকটা অংশের মান এবং দিক চেয়েছে। তাহলে তুমি জানো আরেকটা অংশ কেমনে বের করতে হয়, তুমি জানো এই সাদাটা হবে দুইটা অংশের কর্ণ। তাহলে আরেকটা অংশ হচ্ছে এখান থেকে এটারে জয়েন করে দিব, এখান থেকে প্যারালাল নিব, প্যারালাল নিব, শেষ। তাহলে এই যে বাহুটা দেখতে পাচ্ছ না, এটা সেই আরেকটা অংশ। মানে এই আরেকটা অংশের মান বের করবা, দিক বের করবা, খুবই সোজা। এটা এফ, তাই না? দেখো এই বাহুটা এফ, এই বাহুটা কত? এফ। এই যে বাহুটা এফ, এই বাহুটা এফ, তাহলে এইটা কত? এটা তো কানার বেরোতে পারে, এটা অতিভুজ। লম্ব এফ, ভূমি যদি এফ হয়, অতিভুজ কত? অতিভুজটা হচ্ছে √f² + f²। কত হবে? √2f², তাহলে এটা হচ্ছে √2f। তাহলে আরেকটা বাহু হচ্ছে √2f, এই যে এটা হচ্ছে তাহলে √2f। এবার এটা দিক বের করতে তো সবাই পারবে, কে পারবে না এটা দিক বের করতে? এটা কত অ্যাঙ্গেল সৃষ্টি করে, এই অ্যাঙ্গেলটা কত? আমার দিক বলতে বোঝায় এই অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা কত? আলফা। তো এই অ্যাঙ্গেলটা বের আমি না করতে পারি, বাট আমি তো ভাই এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, কারণ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম না, একান্তর কোণ। তাহলে আমি এই যে ত্রিভুজটা থেকে এই অ্যাঙ্গেলটা পারি না? তুমি অতিভুজটা জানো, লম্ব জানো, ভূমি জানো, তাহলে এই অ্যাঙ্গেলটা কেমনে বের করবা? এটা আচ্ছা, এই অ্যাঙ্গেলটা বের করার ক্ষেত্রে এটা ভূমি, এটা অতিভুজ, আমি টেন থিটা ইউজ করতে পারবো। টেন থিটা মানে লম্ব বাই ভূমি। দেখো এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাও, এটা সাপোজ থিটা, লম্ব হচ্ছে এই যে এটা, লম্ব হচ্ছে এফ, ভূমি হচ্ছে এফ, যে ভূমিও হচ্ছে এফ, তাহলে থিটার মান আসবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি, তাহলে এই কোণটা 45, তাহলে এই কোণটাও কত? 45, তাই না? তাহলে টোটাল কোণটা কত? তাহলে টোটাল কোণটা হচ্ছে আলফা। 45 + 90 কত হচ্ছে ভাইয়ারা? 135 ডিগ্রি। শেষ। মান এবং দিক দুইটাই বের করে ফেললাম। এগুলো অ্যাডমিশনে আসে খুব, বুঝছো? এগুলো খুব অ্যাডমিশন আসে। আচ্ছা ভাইয়া কোন ক্লাসে কোন টপিক পড়ানো হবে? তাহলে আমি ক্লাসের শুরুতে 10 মিনিট যে গাজাইলাম, কি গাজাইলাম? আজকে যে ভেক্টর বিভাজন পড়ানো হবে, এটা তো বারবার বললাম
প্রত্যেকটা টপিক উল্লেখ আছে, তুমি একটু স্লাইডগুলো দেখো ভাই, এখানে বারবার উল্লেখ আছে। আজকে আমরা ভেক্টর বিভাজন পড়িয়েছি, এই যে আজকে আমরা ভেক্টর বিভাজন পড়িয়েছি, ভেক্টর বিভাজন। আচ্ছা আমরা কি এটা বুঝছি পারবো যে একটা এফ আর একটা এফ আর একটা কত, তাহলে √2f, তাহলে এই কোণটা কত বের করলাম, তুমি টেন থিটা সাইন থিটা যেই থিটা দিয়ে বের করো এটা 45 আসবে, এটা 45 হলে এই পুরো কোণটা 135 ডিগ্রি, শেষ। বুঝছি? হ্যাঁ লব্ধি তো এফই বলেই তো দিছে যে এফ হচ্ছে লব্ধি, এটাকে এমনভাবে ভাগ করো যেন একটা এফ হয় আরেকটা কত, এটাই তো কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা ভালো মতো পড়ো তাহলে বুঝতে পারবা। আচ্ছা ডান, পরেরটা। আচ্ছা এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, মানে একটা বল হচ্ছে 80 নিউটন, দুইটি বলের লব্ধির মান 80, এই যে এটা 80 নিউটন, একটির সাথে 60 ডিগ্রি কোণে থাকলে অপর দুইটি কত, মানে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণে আছে, তাহলে এটা কত, এই দুইটা বল কত, মানে এইটা আর এটা কত, এটা চাইছে। পারবো না? এই যে এরা পরস্পর লম্ব, পরস্পরভাবে লম্ব, এই যে এটা পরস্পর লম্ব, দুইটা বলের লব্ধি হচ্ছে 80, এই 80 নিউটনটা যে কোনো একটির সাথে 60 ডিগ্রি কোণে আছে, তাহলে এই দুইটা কত, পারবো না কি না? যেদিকে থিটা সেদিকে কস, লম্ব দিকে সাইন, শেষ। তাহলে কানার ভাই অন্ধ পারে, এগুলো কানার ভাই অন্ধ পারে, কানার ভাই অন্ধ প্রশ্ন এগুলা। নেক্সট, এটা একটা দারুণ প্রশ্ন, এটাই হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন, এবং এটা তোমাদের এইচডব্লিউ থাকলে এটা আমরা নেক্সট ক্লাসে করাবো। এটা একটা মানে হচ্ছে বুয়েট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বলা যায়, বুয়েটে আসার মতো কোয়েশ্চেন। সেটা তোমাদের এইচডব্লিউ থাকলেও দেখি কে কে পারো এটা। আর এই যে এটা একটা সুন্দর প্রশ্ন, এই প্রশ্নটা দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। ওকে রেডি, লাস্ট কোয়েশ্চেন আমাদের। 2 কেজি ভরের একটা বস্তুকে, কথা বুঝো, 2 কেজি ভরের একটা বস্তু, এই হচ্ছে 2 কেজি ভরের একটা বস্তু, ওকে 2 কেজি ভরের একটা বস্তু, এই বস্তুকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 10 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। তার মানে এই বস্তুটাকে কিভাবে টানতেছো জানো? অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, হচ্ছে অনুভূমিক, এটা হচ্ছে অনুভূমিক মানে এক্স অক্ষ, মনে রাখবা। তাহলে এই দিকের সাথে 60 ডিগ্রি কোণে 10 নিউটন বল দ্বারা টানতেছো, অনুভূমিক বরাবর অজানা বল দ্বারা ঠেলা হচ্ছে। দেখো প্রথম কথা বলছে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 10 নিউটন বল দ্বারা টানতেছো এবং অনুভূমিক বরাবর অজানা বল দ্বারা ঠেলা হচ্ছে। তার মানে দেখো এই অনুভূমিক মানে ঠিক এই বরাবর আরো একটা বল, এই বলটা অজানা, এই অজানা বল দ্বারা ঠেলা হচ্ছে। যদি বস্তুটি এই ত্বরণে ভূমি বরাবর গতিশীল হয়, কথা বুঝো, এই যে দুইটা বল, একটা 10 নিউটন একটা এফ, দুইটা বলের ক্রিয়ায় বস্তুটা ঠিক এই বরাবর মানে অনুভূমিক বরাবর কত ত্বরণে গতিশীল, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল। তাহলে অজানা বলটি কত? তলটা মসৃণ মানে তলে কোনো ঘর্ষণ নাই, মসৃণ বলতে বোঝাচ্ছে তলে কোনো ঘর্ষণ বল নাই। তাহলে বলছে অজানা বলটি কত, এই অজানা বলটা কত? সবাই কথা বলো, সবাই আমাকে কমেন্টে বলো যে এই যে ত্বরণটা এটা কোন ত্বরণ? এটা ফাইনালি যেই ত্বরণে চলে এটার নাম হচ্ছে লব্ধি ত্বরণ। ভাইয়া ত্বরণ মানে হলো বস্তুটা যে গতিশীল সে কত ত্বরণে গতিশীল, এটা হচ্ছে লব্ধি ত্বরণ বলে। এটাকে কি ত্বরণ বলে? লব্ধি, বা সোজা বাংলা কথায় বলতে গেলে মোট, এটাকে বলে মোট ত্বরণ। ইংলিশে বলে নেট ত্বরণ, নেট অ্যাক্সিলারেশন। তার নেট বা টোটাল অ্যাক্সিলারেশন, এই ত্বরণটা পাওয়া যায় মোট বল থেকে। কোন বল থেকে? মোট বল থেকে। মোট বল সমান ভর ইন্টু ত্বরণ, বা লব্ধি বল সমান ভর ইন্টু ত্বরণ, মনে থাকে জানো। তাহলে যে ত্বরণটা দেওয়া এটা মনে রাখবা নেট বল থেকে আসছে, এফ নেট সমান ভর ইন্টু এ নেট। ওকে, বস্তুর ভর কত? 2 কেজি, 2 ত্বরণের মান হচ্ছে 1, এফ নেটটা কত সেটা বের করবো আমরা। এফ নেট, ভাইয়া এফ নেটটা কত? বস্তুটা এই বরাবর গতিশীল, তার মানে এই বরাবর মোট বল কত? এই 10 নিউটনকে আমি এদিকে ভাগ করতে পারি, এটা হবে 10 cos 60, আর তার লম্ব দিকে এদিকে হবে 10 sin 60, আর এটাকে ভাগ করার দরকার নাই কারণ এটা এই বরাবরই, এটার নাম হচ্ছে এফ। ভাইয়া বস্তুটাকে এই দিকে কারা গতিশীল করেছে কেউ বলতে পারবা? কমেন্টে বলো তো দেখি। বস্তুকে 10 sin 60 কে এইদিকে গতিশীল করে, মানে বস্তু তো কোন দিকে গতিশীল? এই দিকে গতিশীল, অনুভূমিক বরাবর। তো এই অনুভূমিক বরাবর গতিশীল করার জন্য দায়ী কারা?
কারা রেসপন্সিবল এই অনুভূমিক বরাবর গতিশীল করার জন্য, কেউ বলতে পারবে আমাকে? চিত্র দেখে বোঝা যায় যে এই বরাবর গতিশীল করার জন্য অবশ্যই 10 sin 60 দায়ী না, দায়ী হচ্ছে 10 cos 60 এবং এই এফ, দুইজনই অনুভূমিক বরাবর। তাহলে এই দুইজন মিলেই নেট বলটা সৃষ্টি হচ্ছে। সুতরাং এখানে লব্ধি বল হচ্ছে এফ, মানে এই বরাবর তো এফ প্লাস এই বরাবর হচ্ছে 10 cos 60, একই দিকে এখানে যোগ করে দিলাম, এটা হচ্ছে নেট বল বা লব্ধি বল। আর আমরা জানি লব্ধি বল মানে ভর ইন্টু ত্বরণ, ভর হচ্ছে 2 কেজি, ত্বরণ হচ্ছে 1। এখান থেকে আমি এফ এর মানটা বের করতে পারি, এফ হবে 2 একে 2 মাইনাস 10 cos 60 মানে হচ্ছে 5, ওই পাশে নিলে মাইনাস হয়ে যাবে, তাহলে -3 নিউটন। অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। শেষ। তাহলে এই যে অজানা বলটি হচ্ছে -3 নিউটন। অঙ্কটা কি বুঝছো? আচ্ছা, 10 cos 60 এবং একই সাথে এফ, এই এফটাকে অনুভূমিক বরাবর অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে অনুভূমিক বরাবর বল হচ্ছে দুইটা, 10 cos 60 এবং এফ, এই দুইটা একই দিকে বিধায়, আমি ধরে নিচ্ছি একই দিকে, এটা তো অজানা তাই না, একই দিকে বিধায় যোগ, যদি উল্টা দিকে হইতো বিয়োগ দিতাম, যোগ করলে এটা নিট বল সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে নিট বল, এটা কিন্তু নিট বল, নিট মানে এই যে সমস্তগুলোর যোগফল। তাহলে আমাদের এই অজানা বলটা হচ্ছে -3। -3 বলতে বোঝায় তুমি যেদিকে ধরেছো বলটা তার উল্টা দিকে, তুমি এই দিকে ধরেছো না বলটা, তাহলে বুঝতে হবে -3 বলতে বোঝাচ্ছে বলটা আসলে এই দিকে। মানে মনে হইতে পারে অনুভূমিক বরাবর বলছে, দেখো বলটাকে বলছে অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর মানে ওই দিকেও হইতে পারে এই দিকেও হইতে পারে। যেহেতু -3 আছে তাহলে আমার বুঝতে হবে এই বলটা বস্তুর গতির বিপরীত দিকে অ্যাপ্লাই হয়েছে। মাইনাস আসা মানেই বুঝতে হবে বলটা বস্তুর গতির বিপরীত দিকে অ্যাপ্লাই হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি বলটা বাধাদানকারী বল, বাধাদানকারী বল। এই বলটা কেমন বল? বাধাদানকারী বল, 3 নিউটন। শেষ। আশা করি বুঝতে পেরেছ। ভাইয়া 5 কই পেলেন? আরে ছাগল, 10 cos 60 মানে কি বল? cos 60 মান কত? হাফ, হাফের সাথে 10 গুণ দিলে 5, এই 5কে যদি ওই পাশে নিয়ে যাও -5, এফ এর মান আসে -3। বুঝছো? সবাই ক্লিয়ার? তাহলে একটা বস্তুর উপর এই বরাবর মোট বল হচ্ছে 10 cos 60 আর এফ, মোট বল সমান ভর ইন্টু ত্বরণ। এখান থেকে আমি এফ এর মানটা বের করলাম -3, মাইনাস আসা মানে বুঝতে হবে যে তুমি যেদিকে আসলে বলটা ধরছিলা বলটা ওই দিকে না, তার উল্টা দিকে, মানে বাধা দানকারী বল। এই বলটা ধাক্কা মারতেছে বস্তুটাকে এদিকে, কিন্তু ধাক্কা মারাও থামাইতে পারতেছে না, কারণ 10 cos 60 বেশি। বাধা দানকারী হলো ঘর্ষণ না, কারণ তলটা মসৃণ, তার মানে অন্য কেউ এদিকে ধাক্কা মারতেছে বস্তুটাকে। ওকে, আচ্ছা, তো আজকের ক্লাসটা কেমন ছিল? আজকের ক্লাসে আমরা উপাংশ সব শিখলাম, একটা অঙ্ক বাদে। দেখো কয়টা অঙ্ক করাইছি তোমাদেরকে, এগুলো এর বাইরে কোনো অঙ্ক নেই। 1টা 2টা, এটা খুব স্পেশাল সুন্দর অঙ্ক 3টা, এটা আমরা করাবো, এটা ট্রাই করবো বাসায়, নাহলে আমি করে দিব। 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এটাও একটা অঙ্ক। লন্ডনার এটাও একটা অঙ্ক বলা যায়। যা হোক 9টা অঙ্ক, আর শুরুতে একটা অঙ্ক করাইছি। টোটাল 10টা অঙ্ক করাইছি আমরা ভেক্টর বিভাজন দিয়ে। তো কেমন ছিল আজকের ক্লাসটা একটু কমেন্ট সেকশনে জানাও, সব কিছু বুঝতে পেরেছো কিনা। ওকে, সো তোমাদের সাথে মানে হচ্ছে ইনশাল্লাহ পরশু দিন আবার দেখা হবে রাত 9:15-তে, এবং আমরা একটা মোক্ষম টপিক পড়বো যেটাতে সবাই ভয় পায়, যার নাম হচ্ছে আপেক্ষিক বেগ। তো এইভাবে প্রিপেয়ার্ড হয়ে আসবা, আমরা উপাংশে বিভাজনের ব্যাপারগুলো বুঝাই দিব, তোমাদেরকে স্মুথলি বোঝানোর চেষ্টা করব। ক্লাসে মনোযোগী থাকলে সব ক্লিয়ার হয়ে যাবে। সো দ্যাটস অল ফর টুডে। বাট আচ্ছা হ্যাঁ, এই বল দিয়ে ঠেলা হয়েছে, তাপসী ভাবে, হ্যাঁ এটা দিয়ে ঠেলা হয়েছে, এটা তো বললাম বাধাদানকারী বল মানে তো ধাক্কা মারছে, উল্টা দিকে ধাক্কা মারছে। ওকে, আচ্ছা ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে, তো ক্লাস নোট দিও বন্দিবাসালা HSC 26 গ্রুপে দিও, এবং বন্ধুদেরকে জানিও আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার সম্পর্কে, যদি ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে। সো দেখা হবে নতুন কোনো ক্লাসে আপেক্ষিক বেগের। সবাই ভালো থাকো। আপেক্ষিক বেগ পড়লে আমাদের অধ্যায় শেষ বলা যায়। ভেক্টর বীজগণিত একদম পানির মতো সোজা। আপেক্ষিক বেগই আছে একটু কঠিন, বাট আমরা সেটাকে সহজ করে বুঝাই দিব। ওকে, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল, টাটা।